আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1413তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই মোহাম্মদ সাব্বির হোসেনের জীবনের আটকে ওঠার মতো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিয়ের পর জানলাম আমার স্বামী আসলেই আমার সৎ ভাই। এই চরম সত্য আমি কাকে বলবো? এই গল্পটা ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার এক মধ্যবিত্ত পরিবারের ঘটে যাওয়া তাজ্জব বাস্তব জীবনের গল্প। অনেকগুলো প্রশ্ন এখানে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। প্রথম কারণ হলো, কেন সে বিয়ের পর জানলো এটা তার সৎ ভাই, আগে কেন জানলো না? এমনই এক মর্মান্তিক ঘটনা যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ঠিক এই পর্যন্ত যারা আমার মালয়েশিয়া লঙ্কাওয়ের শেষ ব্লগটা দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওর ঠিক এই আই বাটনে ক্লিক করে আমার ওই ভিডিওটা দেখে নেবেন। কেন ভিডিওটা দেখবেন? কারণ ওই ভিডিওটা আপনার আত্মার সাথে প্রকৃতির এক গভীর মিল করে দিবে। ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনাকে প্রকৃতির এক অন্যরকম অপরূপ সৌন্দর্য দেখাবে, যা আপনার হৃদয় এবং অন্তর দুটোকে শীতল শান্ত করে দেবে। তাই সবাইকে অনুরোধ করব অবশ্যই লঙ্কাওয়ের ভিডিওটা দেখবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিব, অথবা এই ভিডিও শুনে ভিডিওর শেষেও আপনি ঠিক ডিসপ্লেতে দেখতে পারবেন সেই ভিডিওটা, সেখান থেকে দেখে নেবেন। আজকের গল্পটা শুনবেন। গল্প শেষে ময়মনসিংহের ভাই সাব্বিরকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ জেলা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি, আর কেউ নেই। ময়মনসিংহ বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার কোনো ভাই বোন ছিল না। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রবাসে থাকেন, এবং প্রবাসী থেকে আমার বাবা আমাদের পরিবারের জন্য অনেক বেশি টাকা পয়সা পাঠাতেন। তা দিয়ে আমাদের পরিবারটা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি খুব সুখে শান্তিতেই চলতো। বাবা, মা, দাদা, দাদি সবার একমাত্র কলিজার টুকরা ছিলাম আমি। সবাই আমাকে অপুরন্ত ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যাদের ভালোবাসায় আমার শৈশব জীবনে হয়নি পড়াশোনা। আমি স্কুল পর্যন্ত খুব বেশি একটা যেতে পারিনি। ছোটোবেলা থেকে বড় জোরে আমি আমার নিজের নামটা খুব সুন্দর করে লিখতে পারি, শুধু নিজের নাম ছাড়া আমি আর তেমন কিছুই পারি না। স্কুলে মা আমাকে পাঠাতো পড়াশোনার জন্য, কিন্তু আমার দাদা দাদি আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে না দেখলে তারা পাগল হয়ে যেত। আমার দাদা, মা যখন আমাকে 9টা বাজে স্কুলে পাঠাতো, আমার দাদা 10টা বাজে গিয়ে আমাকে স্কুল থেকে নিয়ে আসতো। আমাকে ছাড়া আমার দাদার এক সেকেন্ডও কাটতো না। দাদার কলিজার টুকরা ছিলাম বলে ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত আমার পড়াশোনা হয়নি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। মোটামুটি এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বাবা তখন পর্যন্ত বিদেশের মাটিতে থাকে। ছোটোবেলার কিছু স্মৃতি আমার মনে আছে, যা আসলে পুরোপুরি আমি বলতে পারি না। আমার মাকে নিয়ে আমার বাবা তেমনটা সুখে ছিল না। আমার মা প্রচুর পরিমাণে রাগী এবং বদমেজাজি একজন মানুষ ছিলেন। আমার মায়ের যখন রাগ উঠত তখন তিনি কাউকে পরোয়া করতেন না, কারো কোনো কথা শুনতেন না, কাউকে মানতেন না। খুব বেশি বেপরোয়া উনি শুরু করতেন। এই জন্য আমি দেখে আসছি আমার দাদার সাথে আমার মায়ের খুব ঝগড়া হতো। আমার বাবাকে যদিও খুব বেশি দূর পর্যন্ত আমি দেখতে পাইনি, বাবা বেশিরভাগ সময় বিদেশেই ছিল, কিন্তু এরপরেও আমার দাদার সাথে মায়ের প্রতিনিয়তই ঝগড়া লেগে থাকতো, কখনো আমাকে নিয়ে, কখনো পরিবারের অন্য ছোটোখাটো বিষয়গুলো নিয়ে। এই করতে করতে আমি সম্পূর্ণ বড় হয়ে যাই, এবং যখন আমি বড় হই তখনকার সময়টা ঠিক এরকম সময় ছিল না। হাতে হাতে ছিল না অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ছিল না আপনার ফেসবুক, ইউটিউবের মতো এত বড় প্ল্যাটফর্ম। তখন বড় জোরে আমরা রঙিন টেলিভিশন দেখতে পেয়েছি। আমাদের সময় রঙিন টেলিভিশন অনেক বড় একটা বিষয়। সে সময়কার মানুষের সুখ দুঃখের সাথে ছিল একমাত্র রেডিও। গ্রামের মানুষরা গ্রাম থেকে অনেক দূরে গিয়ে বটবৃক্ষের নিচে বসে সুন্দর সময় গীতাঞ্জলি সহ বিভিন্ন সঙ্গীতা অনুষ্ঠান শুনত রেডিওতে। একজন রেডিওর আরজে তখন কেড়ে নিত গ্রামের প্রতিটা মানুষের হৃদয়। এখন আমরা যেরকম এক মুহূর্তের জন্য ফেসবুকে না ঢুকলে, ইউটিউবে না ঢুকলে আমাদের সময়ই কাটে না, সেই সময়টাতে মানুষ রাত দিন মিলিয়ে শুধু রেডিওই শুনত। গ্রামের মানুষরা যখন মাঠে কাজ করত তখন মাঠের ওই আইলের মধ্যে তারা রেডিও চালিয়ে উচ্চস্বরে রেডিওর গান বাজাতো। রেডিওর পল্লীগীতি, রবীন্দ্রগীতি সহ অন্য সঙ্গীত শুনতো, আর তারা তার তালে তালে মাঠে ঘাটে কাজ করে যেত।
সত্যি কথা বলতে গেলে আপন ভাই, সে সময়ের দিনগুলো আজকের দিনের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি ভালোবাসামুখর ছিল। যাই হোক, একটা পর্যায়ে ছোটোবেলা থেকে যখন রেডিও শুনতাম আমার জেনারেশনের, তখন তারা রেডিওর বিভিন্ন আরজেদের অনুষ্ঠান শুনতো। একটা সময় আমার স্বপ্ন ছিল আমি রেডিওতে কাজ করব, এবং রেডিওতে কাজ করার জন্য আমি রেডিওর যারা আরজে ছিল ঠিক ওদের মতো করে কথা বলতে শুরু করতাম। আমার মা আমাকে বলতো রেডিওর আরজে হতে হলে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে হয়, তুই শুধুমাত্র তোর মিষ্টি কণ্ঠ, সুন্দর কণ্ঠ দিয়েই কি রেডিওর আরজে হতে পারবি? রেডিওর আরজে হওয়া এত সহজ বিষয় নয়, তোকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে হবে, আর তুই তো বড়জন নিজের নামটাই লিখতে পারিস, এছাড়া তো আর পড়াশোনা জানিস না, তাহলে তুই কী করে রেডিওর আরজে হবে? এরকম করে মা আমাকে কথাগুলো বলতেন, আমি কথাগুলো শুনতাম। ভালো লাগতো না নিজের মাঝে, মায়ের কথাগুলো নিতে পারতাম না। এরপরেও পড়াশোনা না করলে কি হয়েছে, নিজের মাঝে আরজের একটা প্রতিভা আমি পালন করতাম। বড় হলে একদিন আরজে হব। কি করতাম ভাই জানেন? শুনলে হয়তো এখন আপনি হাসবেন। আমি বিভিন্ন গাছের নিচে বসে নিজে রেডিওর আরজেদের মতো কথা বলতাম, আমি এগুলো চর্চা করতাম, এবং আমার কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার কণ্ঠ এরকম ছিল যে আমি কোনো মানুষের সাথে যদি মোবাইল ফোনেও আপনার 10 থেকে 15 মিনিট কথা বলি, ওই মানুষ আমার জন্য পাগল হয়ে যাবে। আমি কারোর সাথে কথা বললে কেউই বুঝবে না যে আমি পড়াশোনা করি না, আমি বড় জোর নিজের নামটা লিখতে পারি। এটা আমি কাউকে কেউই বিশ্বাস করবে না। আমি কথার মাঝে মাঝে, কথার ফাঁকে ফাঁকে ইংলিশ শব্দ ব্যবহার করি এবং খুবই মিষ্টি করে কথা বলি। আমার কথা খুবই স্পষ্ট, সুন্দর এবং মায়াবী কণ্ঠ ছিল আমার, যার কারণে দেখা যায় আমি মেয়ে পটাইতাম। সে সময়তে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ছিল না, কিন্তু বাটনের ফোন ছিল। সে সময় বেশিরভাগ প্রেম ভালোবাসাগুলো আপনার রং নাম্বারে হইতো। রং নাম্বারে প্রেম হতো, তারপরে দেখা হতো, এরপর বিয়ে হতো, সংসার হতো। এক রোমাঞ্চকর প্রেম ভালোবাসা ছিল ওই মুহূর্তটাতে। যাই হোক, এরকম করে তখন সময়গুলো কাটতেছে আর আমি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 21 থেকে 22 বৎসরের কাছাকাছি। সেই সময়টাতেও গ্রামের সব মানুষ আমাকে আরজে মনে করতো। আমাকে অনেকেই আরজে সাব্বির বলেও ডাকতো, এরকমভাবেও সবাই আমার নাম ধরে ডাকতো। আমার নামের আগে আরজে ব্যবহার করতো। অনেক সময় ধরেন, বিশেষ করে শীতকালে বিভিন্ন মাঠে এখানে সেখানে যখন খেলা হতো, আমাকে তখন নিয়ে যাইতো। আমি তখন ওই খেলার উপস্থাপক হিসেবে কাজ করতাম। এরকম অনেক উপস্থাপনা করে অনেক টাকা পয়সা পেয়েছি। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার এক ছোটো ভাই ছিল, আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলে, নাম হচ্ছে আপনার সজীব। ওরা হচ্ছে ঢাকায় থাকে, ওখানেই ও পড়াশোনা করে। তো ও বয়সে ছিল প্রায় অনেকটাই ছোট, ওই সময় সম্ভবত ও ক্লাস 8 কি ক্লাস 9 পড়তো বা ক্লাস 7 পড়তো, আমার আসলে ঠিক সঠিক মনে নাই, নাকি এরকম বয়সেই ছিল। তো ও কী করতো, একটা মেয়ের কাছে মনে হয় প্রাইভেট পড়তো, কোনো একটা মেয়ে সম্ভবত ওকে প্রাইভেট পড়াতো। তো ও যে চলে আসছে ঢাকাতে, ঢাকা থেকে ময়মনসিংহে আসছে, এটা মনে হয় ও বলে আসে নাই। তো বলে না আসার কারণে একদিন ওর মা, ও আমার সাথে বসে কথা বলতেছে, ওর মা এসে ওকে প্রচুর বকাঝকা করতেছে। সজীব, তুই যে ঢাকা থেকে চলে আসলি, তোর ম্যাডামকে বলিস নাই কেন? তোর ম্যাডাম তো রাগ করবে। ম্যাডাম সম্ভবত ওকে প্রাইভেট পড়াতো বা এরকম কিছু একটাই হবে। তো তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে আম্মু, আমি ম্যাডামকে ফোন করে বলে দিচ্ছি। ওর কাছে মোবাইল ফোন ছিল, কিন্তু ওই সময় কিন্তু মোবাইল ফোন অনেক রিচ একটা বিষয়, সবার হাতে হাতে থাকে না। কিন্তু সজীবরা অনেক বড়লোক ছিল, ওর বাবার ঢাকাতে নিজেদের ব্যবসা বাণিজ্য ছিল, এবং এক কথায় বলতে গেলে তারা অনেক বেশি ধনী মানুষ ছিল, যার কারণে সজীব ছোটোবেলা থেকে ফোন ব্যবহার করতো। তো ও তখন করলো কি, ম্যাডামেরই নাম্বারে কল দিল। নাম্বারে কল দেওয়ার পরে ও ম্যাডামকে লাউড স্পিকার দিয়ে বলতেছে, ম্যাডাম আমি তো একটু সমস্যায় পড়ছি, আমি গ্রামে চলে আসছি আব্বু আম্মুর সাথে, আপনি 2 দিন আইসেন না, আমি 2 দিন প্রাইভেট পড়বো না। মুহূর্তের মধ্যে ওর ম্যাডাম একদম রেগে গেল, ওকে প্রচুর বকাবাধ্য করতেছে, এমনভাবে বকাবাধ্য করতেছে যা বলার মতো না। এই তুই কেন গেলি, আমাকে বলে গেলি না কেন, আমাকে জানাই গেলি না কেন, তোর 2 দিন পরে পরীক্ষা, তোর পড়াশোনা করতে হবে না। একদম নিজের মায়ের মতো বা বড় বোনের মতো এরকম করে শাসন করলো। ও তখন একটু কথা বলে ম্যাডামকে বলে ফোনটা কেটে দিল। কেটে দিয়ে বলতেছে, শালি এই জন্যই তোর বিয়ে হয় না। পরে আমি বললাম যে কী হয়েছে সজীব, এত মন খারাপ হয়ে গেল, কে এটা? বলে ভাই এটা আমার ম্যাডাম, উনি আমাকে পড়ায়, কিন্তু ম্যাডাম বহুত তেজি, এই জন্য ওনার বিয়ে হয় না। আমি বললাম কী বললি, কণ্ঠ তো অনেক সুন্দর। বলে ভাই কণ্ঠ আপনার মতোই সুন্দর, কিন্তু বিয়ে হয় নাই। আমি বললাম বিয়ে হয় নাই, কারণ কি? বলে কারণ কি জানি না, ম্যাডাম দেখতে অনেক সুন্দর, যথেষ্ট সুন্দর, লম্বা, ফর্সা, সর্বদিক থেকে ঠিক আছে, কিন্তু ম্যাডামের বিয়ে হয় নাই। তবে বললাম যে বিয়ে হয় নাই তার কারণটা কি, সেটা তো আমাকে বলবি। বলে ভাই আমি তো ম্যাডামের পরিবারের মানুষ না, আমি কী করে বলবো কেন বিয়ে হয়নি। তবে আমি শুধু এটুকুই বলতে পারি ম্যাডামের বিয়ে হয়নি, কিন্তু ম্যাডাম মানুষ হিসেবে যথেষ্ট ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করে, এবং সত্যি কথা বলতে আজকেই কেন জানি একটু এরকম ব্যবহার করছে। তাই আমি তখন বললাম যে তুই কি ম্যাডামের সাথে আমাকে প্রেম করাই দেওয়ার জন্য বলতেছিস, না আমি ম্যাডামকে বিয়ে করবো? আমাকে বলে ধুরো ভাই, ম্যাডাম আপনার বয়স অনেক বড় হবে,
আমি বললাম আমার বয়স যদি এই সময় 21-22 হয়ে থাকে, তাহলে ম্যাডাম যদি আমার থেকে বড় হয় কত বছর? 25 বছর। বলে তারও বেশি হবে। আমি বললাম তো কণ্ঠ শুনে তো এরকম মনে হয় না। আমাকে বলতেছে ভাই ম্যাডাম সত্যি সুন্দর, কিন্তু কেন যে তার বিয়ে হয় না আমি না বুঝি না। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। এই বলে আমি কেন জানি রাতের বেলায় ওই দিন রাতে আমি যখন ঘুমাইতে গেলাম, হয়তো এটা আল্লাহর হুকুম বা আল্লাহর তরফ থেকেই, আমি যখন ঘুমাইতে গেছি, ঘুমাইতে যাওয়ার পরে আমি শুনতেছি মেয়েটা আমাকে প্রচুর বকাবাদ্য করতেছে। এখন কি এটা আমি সজীবের সাথে ওই মেয়ে কথা বলছে আমি এটা চিন্তা করছি এই কারণে, নাকি অন্য কোনো কারণ, এটা ঠিক আমি জানি না। আমি ঘুমাইছি এবং আমি স্বপ্নে দেখলাম যে সে আমাকে প্রচুর বকাবাদ্য করতেছে। কী নিয়ে বকতেছে সেটাও আমি জানি না, বাট শুধু বুঝতেছি যে আমাকে খুব বকাবাদ্য করতেছে। সকালবেলা উঠে আমি সজীবরে বললাম, সজীব আমার তো ভাই সর্বনাশ হয়ে গেছে। আমাকে বলে ভাই কী হয়েছে? আমি বললাম তোর ম্যাডাম কালকে সারা রাত আমারে বকছে। ও আমারে বলে মানি এইটা কি বললেন? আমি বললাম হ্যাঁ, তোর ম্যাডাম কালকে সারা রাত আমাকে বকাবাদ্য করছে, আমার সাথে মিসবিহেভ করছে, আমার সাথে খারাপ আচরণ করছে। আমার অপরাধ কি? দে তোর ম্যাডামের নাম্বার দেবে, ম্যাডামকে জিজ্ঞেস করি। ও হাসতেছে, ধুরো ভাই এটা কোনো কথা নাকি? আমি বললাম সত্যিই বলতেছে, কালকে সারাটা রাত আমি একটা ফোটো ঘুমাইতে পারি নাই। সারাটা রাত এই ম্যাডাম এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমার সাথে বকাবাদ্য করেছে। আমার কী অপরাধ বলতো? দে তুই আমাকে নাম্বার দে। তো ও যখন নাম্বার দেয় না, আমি জোর করে মোবাইলের কাছ থেকে ওর মোবাইল থেকে নাম্বারটা নিচ্ছে। নাম্বারটা নিয়ে আমাদের পুকুর পাড়ের ওইদিকে মোটামুটি একটু নীরব জায়গা আছে, ওইখানে গিয়ে আমি তখন ম্যাডামের নাম্বারে কল দিলাম, নাম্বারটাতে কল দিলাম। ম্যাডামের নাম ছিল রাইসা, ও রাইসা ম্যাডাম দিয়ে সেভ করছিল। তা আমিও রাইসা নামটা দিয়ে সেভ করলাম। সেভ করার পরে কল দিছি, উনি তখন কল রিসিভ করছে। রিসিভ করার পরে আমার বলতেছে কে? আমি বললাম আমাকে আপনি চিনবেন, আমার নাম সাব্বির, আমার বাড়ি ময়মনসিং। বলে হ্যাঁ বলেন, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন এবং কেন আমাকে কল দিয়েছেন? আমি বললাম আমার অপরাধ কি বলেন তো? বলে মানি আপনি আমাকে ফোন দিয়ে এরকম করে কথা বলতেছেন কেন? আপনি একজন আননোন অপরিচিত মানুষ। আমি বললাম অবশ্যই আমি আপনার অপরিচিত, কিন্তু আপনি গতকালকে রাতে যা করেছেন সেটা একদম ভালো করেননি। আমাকে বলতেছে কি করছি গতকালকে রাতে? আমি বললাম গতকালকে রাতে আপনি এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছেন, বকাবাদ্য করছেন, তার কারণটা কি? কেন আমাকে বকা দিছেন? পরে বলতেছে যে এগুলো আপনি কি বলেন, আমি আপনাকে বকা দিতে যাব কেন? আমি আপনাকে একদমই বকা দিইনি। আমি বললাম বকা দেন নাই মানে? সারাটা রাত আপনি আমাকে গালাগালি করছেন, কি বিষয়? আপনি কি আমাকে সজীব পাইছেন? পরে বলে সজীব? সজীবকে? আমি বললাম আপনার ছাত্র সজীব, ময়মনসিং বাড়ি। তারপর বলে ও তার মানে কি আপনি সজীবের পরিচিত কেউ? আমি বললাম জি, আমি সজীবেরই আপন চাচাতো ভাই। আপনি আমাকে কালকে রাতে বকছেন কেন? পরে বলে দেখেন ভাইয়া, আমি তো এখন ব্যস্ত আছি, আপনি কি বলতে চান আমাকে খুলে বলুন, আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝি না। আমি তখন বললাম গতকালকে রাতে আপনি আমাকে অনেক বকাবাদ্য করছেন, কেন করছেন? তারপরে বলতেছে ধুরো এসব পাগলামি ভাল লাগে না, এটা বলি সে লাইনটা কেটে দিছে। লাইনটা কেটে দেওয়ার পরে আমি আর কল দিলাম না। কিছুক্ষণ মুহূর্তেই কিছুক্ষণ পরে সজীব দৌড়ে আসছে, এসে আমার বলে সাব্বির ভাই আপনি কী করছেন? আমি বললাম কী করছি মানে? বলে আপনি ম্যাডামকে ফোন দিয়ে আমার কথা বলে দিয়েছেন। আমি বললাম হ্যাঁ আমি তো বলছি, তুই আমার চাস্তো ভাই, এটা বলবো না? আমাকে বলে ভাই সর্বনাশ করছেন, আপনি ম্যাডামরে চিনেন না, ম্যাডাম কী পরিমাণে রাগী ভাই, আপনি যে আমার নাম বলে দিচ্ছেন, ম্যাডাম কিন্তু আর আমার পড়াবে না। আমি বললাম সত্যিই পড়াবে না? বলে না ভাই আপনি ম্যাডামকে চিনেন না, ম্যাডাম যথেষ্ট পরিমাণে রাগী একজন মেয়ে, আপনি যেহেতু বলে দিছেন, আমার পরিচয় দিচ্ছেন, ম্যাডাম আর আমার পড়াবেন। আমাকে ডিরেক্টলি বলছে যে সজীব তুমি ঢাকায় এসে অন্য ম্যাডাম বেছে নিও, আমি আর তোমাকে পড়াবো না। আমি বললাম তাহলে তুই সত্যিই বদমেজাজি, এই সামান্য বিষয় নিয়ে তোর পড়াশোনার উপরে আঘাত আনবে? ঠিক আছে এটা আমি দেখতেছি, তুই চিন্তা করিস না, তুই যা। ওরে বিদায় করে দিয়ে আমি আবার এই মেয়ের নাম্বারে কল দিচ্ছি। ভাই আমি কলের উপর কল দিতেছি, এই মেয়ে আর আমার কোনো কলই রিসিভ করে না, আমার কলই আর ধরে না। এরকম করে করে সকাল নাই বিকাল নাই রাত নাই আমি প্রতিটা মুহূর্তেই নাম্বারে কল দিয়ে যাচ্ছি, কিন্তু আমার কল আর কেউ রিসিভ করে না। এভাবে প্রায় 2 দিন কেটে গেল এবং 2 দিন এই মেয়ে আমারও কল ধরেনি এবং সজীবও তার কল টল দেয় নাই। আমি সজীবের নাম্বার থেকে একবার কল দিয়েছি, সজীবের কল আর রিসিভ করেনি। এরপরে সজীবরা বরাবর ঢাকায় চলে গেছে। ঢাকায় যাওয়ার পরে সজীব আমি সজীবরে 2 দিন পরে ফোন দিলাম ঢাকায় যাওয়ার পর। আমি বললাম সজীব কী অবস্থা, ম্যাডাম কি তোরা পড়াইতেছে? বলে না ম্যাডাম তো আমাকে ফোনে মানাই করে দিল। থুর ভাই আপনি আমার অনেক বড় ক্ষতি করছেন, আমার সামনে এক্সাম, সামনে পরীক্ষা, আপনি যদি আমার এই হেল্প আমার যদি এই ক্ষতিটা না করতেন, ম্যাডাম আমাকে পড়াইতেছিল, আমি অনেক ভালো করতে পারতাম, ম্যাডাম অনেক ভালো সাবজেক্ট ভালো, ম্যাডামের টিউশন অনেক ভালো, আপনি আবার এটা ঠিক করেন, আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আমি বললাম তুই কি চাস ম্যাডাম তোরে আবার পড়াক? বলে হ্যাঁ আমি এটা অবশ্যই চাই, আমি চাই ম্যাডাম আমাকে পড়াক, কিন্তু আপনি তো আমার ক্ষতি করে বসছেন। আমি বললাম আচ্ছা আমি ঢাকা আসতেছি। আমাকে বলে ভাই কী বলেন আপনি ঢাকা আসবেন? আমি বললাম হ্যাঁ, আমি এর আগেও ঢাকা ওদের বাসা অনেকবার গিয়েছি, কিন্তু ওভাবে না, থাকি নাই, ধরেন গেছি চলে আসছে, বাট আমি ম্যাডামকে কখনোই দেখি নাই। কিন্তু ম্যাডাম নাকি ওদের বাসায় এসে ওকে পড়াইতো, বাট আমি কোনোদিন ম্যাডামকে দেখি নাই। তো
এরপরে হলো কি, এর 2 দিন পরে আমি তখন ঢাকাতে গেলাম। ঢাকাতে যাওয়ার পরে সজীবরে বললাম, ম্যাডামের বাসা কোথায়? বলে, ভাই ম্যাডামের বাসা তো অন্য জায়গায়, কিন্তু ম্যাডাম একটা কিন্ডার গার্ডেনে চাকরি করে। আমি বললাম, কিন্ডার গার্ডেনেও চাকরি করে? বলে, হ্যাঁ। তো আমি বললাম যে কিন্ডার গার্ডেনের নাম কি? তা আমাকে বললো যে পুষ্পনিকেতন। আমি বললাম, পুষ্পনিকেতন এটা কোথায়? বলে, আমাদের বাসার ওই দিকেই। আমি বললাম, তো আমি কি ম্যাডামের সাথে দেখা করতে পারি? ও আমাকে বলে, ভাই ম্যাডাম যে পরিমাণে রাগে হয়তো জুতা খুলে আপনাকে মারা শুরু করবে। আমি বললাম, না, জুতা খুলে আমাকে মারা শুরু করবে বিষয়টা আসলে ঠিক এরকম না, আমি একটু ম্যাডামের সাথে দেখা করব। এই বলে সকালবেলা ওদের বাসায় গেছি। যাওয়ার পরে সারাটা দিন ঘুমাইছি, রাতটাও ঘুমাইলাম। এরপরের দিন সকালবেলা ইতিমধ্যে কিন্তু আমি ওরা বারবার ফোন দিয়ে যাচ্ছি, মানে ওই ম্যাডামকে প্রতিনিয়তই ফোন দিয়ে যাচ্ছি। সে আর আমার কোনো কল রিসিভ করে না, আমার সাথে কোনো কথাও বলে না। এরপরের দিন হলো কি, সকালবেলা আমি তখন ওই মানে পুষ্পনিকেতন ওই কিন্ডার গার্ডেনে গেলাম। যাওয়ার পরে কিন্ডার গার্ডেনটা একটা মানে বাড়ির মতো, মানে একটা বিল্ডিংয়ের ভিতরে তারা করছে, এটা একটা অ্যাপার্টমেন্ট। ওখানে ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা পড়ে। তো আমি ওখানে গেলাম। যাওয়ার পরে সিকিউরিটি আমাকে বললাম যে একটু ভিতরে যাব। বলে, কেন, আপনার বাচ্চা আছে? আমি বললাম, জি। সিকিউরিটি যেতে দিল। আমি তখন বারান্দায় বসে আছি। তো অনেকে যাচ্ছে আসতেছে, কেউ কোনো কথা বলে না। তো সেখানকারই একজন মহিলা, সম্ভবত তিনি পরিচ্ছন্ন কর্মী হবে, ওখানে পরিষ্কার করে, তিনি আমাকে বলে যে, স্যার আপনি কারো কাছে আসছেন? আমি পোশাক আশাক কিন্তু খুব দামি পোশাক আশাক পরে গেছি। তো আমাকে বলে, স্যার আপনি কারো কাছে আসছেন? আমি বললাম যে আসছিলাম আপনাদের রাইসা ম্যাডামের কাছে। বলে, ম্যাডাম তো ক্লাস নিচ্ছে, ডেকে দিব? আমি বললাম, না, এখন টাকার দরকার নাই, ক্লাস শেষ হলে ডেকে দিয়েন। পরে ওই মহিলাটা আমাকে বলতেছে, আপনি কি চা কফি কিছু দিব? আপনি কি ম্যাডামের মেহমান? আমি বললাম, জি আমি ওনার মেহমান, কিন্তু আমাকে চা কফি দিতে হবে না, আমি বসে আছি। ম্যাডামের যদি ক্লাস শেষ হয় তাহলে আমাকে মানে আপনার বলবেন যে আমি এসেছি। তো এর খানিক পরে, প্রায় 15-20 মিনিট পরেই উনি আসছে। এসে আমাকে সালাম দিল। আমি তখন দাঁড়াইলাম। দাঁড়িয়ে আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে আপনাকে কি বলবো ভাই, খুবই সুন্দর। এক কথায় বলতে গেলে যেন ইন্ডিয়ান এক নায়িকা ক্যাটরিনা, সেম ক্যাটরিনার মতো, অনেকটা হ্যাংলা, পাতলা, লম্বা, খুবই সুন্দর একটা চেহারা। এত মিষ্টি চেহারার মেয়ে আমি মনে হয় আমার জীবনে আর দেখি নাই। চোখে একটা কালো সানগ্লাস, হাতের মধ্যে অনেকগুলো আপনার বই, এবং মানে একটা ডাস্টার আছে হাতে, দাঁড়িয়ে আছে, সাদা একটা ড্রেস পরা, আবার সাদার মধ্যে লাল লাল র্যাক বসানো, চুলগুলো ছাড়া। এত সুন্দর লাগতেছে, মন চাচ্ছে এখনই একটু জড়াই ধরে ফেলি, কিন্তু বয়সটা একটু বেশি, এটা দেখেই বোঝা যাচ্ছে। পরে আমাকে বলে, আপনি কি? আমি বললাম, আমার নাম সাব্বির। বলে, সাব্বির, আমি তো আপনাকে চিনলাম না, আপনি কি আমাকে চিনেন? আমি বললাম, জি আমি আপনাকে চিনি, আপনি রাইসা ম্যাডাম, আপনি সজীবকে পড়াইতেন। এইটা বলার পরেই বলতেছে, ও মাই গড, তার মানে আপনি সজীবের রিলেটিভ সাব্বির? আমি বললাম, জি। এখানে কি চাই? আমি বললাম, আমি আপনার কাছে আসছি। পরে বলে, আমার কাছে কেন? আমি তো সজীবকে ফোন দিয়ে বলেইছি যে আমি ওকে পড়াবো না, ও যাতে অন্য শিক্ষক দেখে নেয়, এরপরও আমার কাছে কেন? আমি বললাম, ম্যাডাম শুরুতেই যদি এত রাগ করেন তাহলে কি হয় বলেন? এত রাগ দেখাচ্ছেন কেন? আমার কথাটাকে শেষ করি। বলে, না আমি তো আপনার সাথে এখানে কথা বলবো না, আমার তো এত সময় নাই। আমি বললাম, দেখেন একটু কথা বলেন, আমি আপনাকে খুব বেশি বিরক্ত করব না। বলে, হ্যাঁ বলেন। আমি বললাম, আপনি তো একজন শিক্ষিকা, আপনি ন্যায় বিচার করেন, আপনি বাচ্চাদেরকে শিখান ন্যায় বিচারকতা, তাই তো? বলে, হ্যাঁ আমি সব কিছুই শিখাই। আমি বললাম, তাহলে আপনি সজীবের উপর অন্যায় করতেছেন কেন? পরে বলে, অন্যায়? আমি বললাম, অবশ্যই অন্যায়, সজীবের তো কোনো অপরাধ নাই। সজীবের কোনো অপরাধ নাই, আপনি সজীবের সামনে পরীক্ষা, ওকে আপনি পড়ানো বন্ধ করে দিয়েছেন। উনি বলে, না এখানে তো অনেক শিক্ষিকাই আছে বা অনেক শিক্ষক আছে, অন্য কারোর মাধ্যমে পড়তে পারবে। আমি বললাম, আপনি কেন পড়াবেন না? বলে, অন্যায় করছে। আমি বললাম, সেটাই জানতে চাচ্ছিলাম, কি অন্যায় করছে? বলে, আমার নাম্বার অন্য একটা লোককে দিয়েছে আমার পারমিশন ছাড়া, এটা কি অপরাধ নয়? আমি বললাম, আপনি কি এটা কে বলেছে যে ও আপনার নাম্বার আপনার অনুমতি ছাড়া অন্য কাউকে দিয়েছে? বলে, তাহলে আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আমি বললাম, হ্যাঁ প্রশ্নটা ঠিক সঠিকভাবে করেছেন, ও আমাকে নাম্বার দেয়নি, ও আমার সামনে আপনার সাথে 2 দিন কথা বলেছিল, ম্যাডাম আমি বাড়িতে আসছি আমার আব্বা আম্মার সাথে, আপনি 2 দিন আইসেন না, এইটা বলে তো আপনাকে বকাঝোকা করছেন। ওখানে আমি আপনার নাম্বারটা দেখেছিলাম, এবং একটা পর্যায়ে আমি ওর কাছ থেকে মোবাইল টান দিয়ে নিয়ে একরকম কিডন্যাপ করে, মানে ওর কাছ থেকে চিনিয়ে মোবাইল নিয়ে আমি আপনার নাম্বারটা নিয়ে যাই। পরে বলে, কেন? আমি বললাম, হ্যাঁ কেন সাবজেক্টটা পরে আসেন, আগে বলেন সজীবের অপরাধ কী? উনি বলে, যদি এমনভাবে আপনি নাম্বার নিয়ে থাকেন তাহলে তো সজীবের কোনো অপরাধ নেই। আমি বললাম, যদি সজীবের অপরাধ না থেকে থাকে আপনি কালকে সজীবকে পড়াইতে যাবেন। উনি তখন চুপ করে আছে। আমাকে বলে, তাহলে আপনি আমার নাম্বার কেন নিলেন? আমি বললাম, কেনর উত্তরটা আমি আপনাকে মোবাইল ফোনেই দিব। উনি বলে, যদি আমি ফোন রিসিভ না করি? আমি বলি, আমি সজীবদের বাসায় আছি তো। বলে, ও তাহলে তো আমি সজীবদের বাসায় আর যাবই না। আমি বললাম, আপনি কি বলতে চান? বলে, সত্যি যদি আপনি সজীবদের বাসায় থাকেন আমি সজীবকে পড়াইতে যাব না। আমি বললাম, ঠিক আছে, আই প্রমিস, আমি এখান থেকে গিয়ে ব্যাগ নিয়ে আমি সোজা ময়মনসিং চলে যাব, আপনি সজীবকে কালকে পড়াইতে যাবেন। বলে, যদি আপনি বাসায় না থাকেন তাহলে যাবো। আমি বললাম, ঠিক আছে। ম্যাডামের সাথে কথাবার্তা শেষ করে আমি তখন বাসায় আসছি, এসে ব্যাগ ট্যাগ নিচ্ছি।
আমি চলে যাচ্ছি। সজীব আমারে বলে, কী ব্যাপার ভাই, আপনি আসলে তো একটু থাকেন, চলে যাবেন কেন? আমি বললাম চলে যাবো এই কারণে, আমি যে প্রবলেম নিয়ে এসেছিলাম প্রবলেম সলভ হয়ে গেছে। ও বলে যেমন? আমি বললাম কালকে থেকে ম্যাডাম তোরে পড়াইতে আসবে। ও আমারে বলতেছে, মানে বুঝলাম না, ম্যাডাম আমাকে পড়াইতে আসবে মানে ম্যাডাম আমাকে আবারও পড়াবে? আমি বললাম হ্যাঁ, আমি যে সমস্যাটা নিয়ে আসছি সমস্যার সমাধান হয়ে গেছে, সুতরাং এখানে বসে বসে সময় নষ্ট আমি করব না। ও আমাকে বলতেছে, ভাই আমি আপনার কথার আগামাথা কোনো কিছু বুঝতে পারছি না। আমি বললাম কিছুই বোঝার প্রয়োজন নাই, আমি এখন যাচ্ছি, ম্যাডাম তোকে পড়াবে, তুই এখন ঠিকমতো পড়বি, এটাই কথা। এই বলে চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। 2 দিন আমি আর ম্যাডামকে ফোন দিই নাই। 3 দিনের দিন ওরা জিজ্ঞেস করলাম, কী রে ম্যাডাম তোরে পড়াইতেছে? বলে হ্যাঁ ম্যাডাম তো আসছে, এর পরের দিনে আসছে আমাকে পড়াইতে আছে। আমি বললাম এখন কোনো সমস্যা নাই তো? বলে না ভাই এখন কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে তুই পড়। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল, উনি আমাকে কোনো কল টল দেয় নাই। 1 সপ্তাহ পরে আমি নিজে ওনাকে কল দিলাম, দেওয়ার পর উনি কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে ওই দিন কল দেওয়ার সাথে সাথে রিসিভ করছে। পরে আমি বললাম, ম্যাডাম ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি বললাম, ম্যাডাম আপনি 1 সপ্তাহ পেরিয়ে গেল, আমাকে একটা টেক্সটও করলেন না, একটা ফোনও দিলেন না, কেন? বলে আপনাকে টেক্সট করা বা ফোন দেওয়া কি আমার কোনো কথা ছিল? আমি বললাম হ্যাঁ কথা ছিল। উনি বলে কি 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 কথা ছিল? আমি বললাম আপনারা বলেছিলেন যে আমি আপনার নাম্বারটা কেন সজীবের মোবাইল থেকে চিনিয়ে নিয়েছি, এইটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন ফোন করে, এটা কথা ছিল না? পরে হাইসা বলতেছে, ভাই আপনি না সত্যি অনেক রোমান্টিক একটা মানুষ, বয়স কম কিন্তু এত কম বয়সে পাইকা গেলে তো ভালো না। ফল যদি কম বয়সে পেকে যায় তাহলে কিন্তু ফল গাছে থাকে না, ঝুলে যায় এবং সেটা নষ্ট হয়। এটা ফল গাছের মালিক ওই ফলটা বিক্রি করতে পারে না। আমি বললাম আপনি শিক্ষিকা মানুষ, অনেক সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারেন, আমি আপনার মতো পারি না। তিনি বলেন না না না, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। সেদিন আমি ম্যাডামের সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বলেছি, খুব ভালো লেগেছে। এবং ফোন কাটার পরে জিজ্ঞেস করলাম, আমি কি আপনাকে এরপরে আর কখনো কল দিব? পরে বলে হ্যাঁ, আধা ঘন্টার মতো কথা বলেছি, প্রায় 30 মিনিটসের মতো, সত্যি অনেক ভালো লাগছে এবং আপনি ফোন দিন, সরি আপনার সাথে আমার অনেক রুড বিহেভ হয়ে গেছে। আমি বললাম না ঠিক আছে। এরপর থেকে আমি প্রতিনিয়ত ওনাকে ফোন করি এবং উনি আমাকে ফোন করে, আমরা দুজনের সাথে কথাবার্তা বলি। এভাবে রাত জেগে আমি ওনার সাথে কথাবার্তা বলি। আমি বারবার একটা কথা জিজ্ঞেস করি, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু আপনি কেন বিয়ে করতেছেন না? মানে বিয়ে না করার কারণটা কি সেটা জানা যায়? বরাবরের মতো বিয়ের কথা বললে উনি কেমন যেন একটু রেগে যায়, মানে বিয়ের কথা শুনতে চায় না, বিয়ের কথা বললেই খেপে যায়। আমাকে বলে আর কিছু বলবেন নাকি রেখে দিব, মানে বিয়ের কথা বললেই এরপরে উনি আর কোনো বিষয় নিয়ে কোনো কথাই বলতে চায় না, সাথে সাথে ফোন কাটার জন্য পাগল হয়ে যায়। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে কেন বিয়ের কথা উনি সহ্য করতে পারে না এবং কেন বিয়ের কথা বললে উনি খেপে যায়। উনি বারবার একটা কথাই বলে, আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যে পরিবারে বিয়েটা আমার জন্য একটা অভিশাপ। এই কথাটাই বড়জন উনি আমাকে বলে যে আমার পরিবারের জন্য বিয়েটা আমার জন্য একটা অভিশাপ, সো আমি কখনো বিয়ে করব না। কেন এটা বলে, কী কারণে বলে, এর কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর আমার কাছে নাই। তবে ওনার মুখে এই কথাটা শুনলে আমার কাছে সত্যি ভালো লাগতো না যে এটা উনি কেন বলবে। একটা মানুষ বিয়ে করবে, সংসার করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু উনি কেন বিয়ে করতে চায় না এবং বিয়ের কথা বললে উনি রেগে যায়, খেপে যায়, ওনার ভিতরে এক ধরনের অন্য মানসিকতা কাজ করে, ঠিক বুঝতে পারতেছিলাম না। যাই হোক, এরকম করে প্রায় অনেকটা সময় ওনার সাথে কথাবার্তা বললাম, অনেকটা মাস পেরিয়ে গেল এবং ইচ্ছায় বা অনিচ্ছায় হোক ওনার সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগতো না, আমার ভিতরে অন্যরকম খারাপই কাজ করতো। মানে কেমন যেন ওনার প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে যাই, মানে প্রচণ্ড রকমের দুর্বল হয়ে যাই। এবং দুর্বল হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আমি ওনাকে মোবাইল ফোনের মাধ্যমেই, মানে প্রথমে আমি ওনার জন্য অনেক গিফট পাঠাই, ওনার ঠিকানা আমি অনেক কিছু ওনার জন্য উপহার পাঠাই, যদি উনি গ্রহণ করতে চায় না আমি আমার মতো করে ওনার জন্য পাঠাই। এবং একটা পর্যায়ে আমি ওনাকে ডিরেক্টলি প্রপোজ করি যে প্রেম করার জন্য। তো উনি আমাকে বলে, তখন আমরা তুমি করে সম্বোধন করতাম, উনি আমাকে বলতো যে সাব্বির তুমি যখন আমাকে আপনি করে বলো আমাকে অনেক সিনিয়র মনে হয়, তো আমার এটা ভালো লাগে না, তুমি করে বললো। তা আমিও তুমি করে বলতাম, তিনিও তুমি করে কথা বলতো। তা আমাকে বলে যে সাব্বির দেখো, প্রেম করার বয়স কিন্তু আমার এখন না, আমার এখন প্রেম করার বয়স না, যদিও তোমার এখন প্রেম করার বয়স, কিন্তু আমার প্রেম করার বয়স না, আমার এখন বিয়ে করার বয়স। আমি তখন বললাম যে তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন বা আমি আপনার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবো? ও আমাকে বলে যে আসলে দেখো, আমার জীবনে কখনো বিয়ে করার ইচ্ছা ছিল না, কোনো সময় বিয়ে করার ইচ্ছা ছিল না, আমি সবসময় বিয়েটাকে ইগনোর করতাম, বিয়ের কাছ থেকে দূরে থাকতাম, বিয়ের কথা শুনলেই মনে হয় আমার শরীরে অ্যালার্জি হয়ে যেত। তবে তোমার সাথে কথা বলে না ভিতরে কেমন যেন একটা অন্যরকম প্রশান্তি আমি অনুভব করছি, আমার ভিতরে অনেকটা ভালো লাগতেছে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তোমার মতো একটা পার্সনকে যদি পাই তাহলে আমার জীবনে আমি বিয়েটা করতে পারি এবং এইটা আই থিঙ্ক খারাপ কিছু হবে না। আমি তখন বললাম তাহলে কি আমি তোমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবো?
ও আমাকে বলে হ্যাঁ পাঠাতে পারো, কিন্তু আমি বিয়ে করব, আমার বাবা যদি জানতে পারে আমার বাবা অনেক খুশি হবে। ইতিমধ্যে কিছু বিষয় কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। প্রথমত ওর মা নাই, ওর জন্মের পরপর ওর মা মারা যায় এবং এরপরে ওর বাবা একটা বিয়ে করে, তারপর কি হয়েছে ঠিক জানতাম না। তবে ওর ওর বাবার কাছেও বড় হয়। ওর বাবা তেমন কিছু করে না, মোটামুটি ঢাকাতে আছে কোনো রকম, কিন্তু মানে মধ্যবিত্ত পরিবারে বলা চলে। কিন্তু ওর বাবা অনেক ভালো, ওকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে এবং ওর সুখ শান্তির জন্য তিনি কখনো বিয়েও করেনি। এরকমটাও আমাকে জানালো বা এরকমটা ওর কাছ থেকে শুনতে পারলাম। তো যাই হোক, এরপরে আমি তখন চিন্তা করলাম যে তাহলে বিয়ের প্রপোজালটা কীভাবে পাঠানো যায়। আমার যে পরিবার, আমি কোনো কাজকাম করি না, বাদাইম্মার মতো বাইরে ঘুরে বেড়াই, এখন এই অবস্থার মধ্যে যদি বিয়ের কথা বলি তাহলে আব্বা আম্মা কি মেনে নিবে? আর আরেকটা বড় বিষয় হচ্ছে এই মেয়েটা আমার থেকে বয়স অনেক সিনিয়র, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বাড়ি ঢাকাতে, এত দূরে আমার মা আমাকে বিয়ে করাবে কি না, আমি তখন সেটাও বুঝতে পারতেছিলাম না। এমন করতে করতে আমার দাদি ছিল ওই সময়, দাদা মারা গেছে, দাদি ছিল। তা আমি একদিন আমার দাদিরে জানালাম যে দাদি এমন এমন ঘটনা। দাদি আমার বলে এটা কোনো কথা, তোর বলার দরকার নেই, আমি তোর মা তোর বাবাকে রাজি করাবো। আমি বললাম তাহলে তো ভালোই হয়, তুমি যদি আব্বা আম্মাকে রাজি করাতে পারো তাহলে তো আমার আর কোনো টেনশন হলো না, তুমি তাদেরকে রাজি করাও। এরপরে আমার দাদি তখন বিষয়টা প্রথমে আমার বাবাকে জানায়। তো আমার বাবাকে জানাইলে পরে আমার আব্বা তখন বিষয়টা আমার মাকে জানায়। মা তখন আমাকে বলে যে কী রে, তোর কোনো কাজ নাই, কাম নাই, 2 টাকা ইনকাম করার কোনো মরদ নাই, তুই নাকি বিয়ে করবি, বিয়ে করে বউরে খাওয়াবে কি? আমি বললাম মা বউরে কী খাওয়াবো, তা তো আল্লাহ ভালো চান, আল্লাহ তো কাউকে দুনিয়াতে রিজিক ছাড়া সৃষ্টি করে নাই, প্রতিটা মানুষেরই রিজিক আছে এবং সে তার রিজিক খেয়ে মারা যাবে। সো এরকম করে বলতেছ কেন? আমার আম্মা তখন আমাকে বলে ভিতরে কোনো কালির বান নাই, কোনো পড়াশোনা নাই, এরপরে এত সুন্দর করে কথা বলিস, যদি তুই পড়াশোনা করতি তাহলে তুই পুরো দুনিয়াটা পাল্টাই ফেলতে পারতি, তোর মেধা অনেক ভালো হইতো যদি তুই পড়াশোনা করতে পারতি। এগুলো আমার আম্মা আমাকে বলে। যাই হোক আমি এগুলো করতাম এবং পরে আমার মা বললো তোর আব্বা তো রাজি, তোর আব্বা আমাকে জানাইছে, এখন মেয়ের বাড়ি কোথায়? আমি বললাম যে মেয়ের বাড়ি ঢাকাতে। ঢাকা শোনাতে আমার আম্মা মানে 2 পা পিছনে চলে গেছে যে না, ঢাকার কোনো মেয়ে কোনো আমাকে বিয়ে করাবে না। আমি বললাম মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, মেয়ে দেখতে শুনতে ভালো আছে এবং মেয়ে শিক্ষিত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে সজীবরে পড়ায়, মানে সজীবের ম্যাডাম। আমার আম্মা তখন বলে সজীবের ম্যাডাম, তার মানে তো মেয়ে অনেক বড়। আমি বললাম আরে না, সজীব স্কুলে পড়ে, মেয়ে মাত্র কলেজে পড়ে। আমার আম্মা বলে তো কলেজে পড়া একটা মেয়ে স্কুলের মেয়েরে পড়ায়, স্কুলের ছেলেরে পড়াইতে পারে? আমি বললাম হ্যাঁ পারে, পড়াই তো। আবার সজীবরে বলেছি সজীব তুই কিন্তু আমারে বলিস না যে ম্যাডামের বয়স একটু বেশি। তো ও আবার বলেছে আচ্ছা ঠিক আছে। পরে আমার আম্মা করলো কি, সজীবরে ফোন দিল, ফোন দিয়ে জিজ্ঞেস করলো। সজীব বললো হ্যাঁ চাচি, মানে জেঠিমা মেয়ে দেখতে অনেক সুন্দর, আমারে পড়ায় এবং সব কিছু ঠিক আছে, আপনি চাইলে আপনার ছেলে ওখানে বিয়ে করাইতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে আমার ঢাকায় কোনো মেয়ে আমাকে বিয়ে করাবে না, মানে সোজা কথা যে না, আমি ঢাকায় কোনো মেয়ে তোরে বিয়ে করাবো না, আমি তোরে ময়মনসিংহের ওখানেই বিয়ে করাবো, দেখে শুনে এদিকে বিয়ে করাবো, ঢাকাইয়া মেয়ে ভালো হবে না এই সে, মানে আম্মা প্রতিনিয়ত এটাই বলতেছে। তা আমি দিক দিয়ে দাদিরে খোঁচাইতেছে, ও দাদি আমি বিয়ে করব, তুমি মারে বলো না, মেয়ে যেমনই হোক, মেয়ে দেখতে শুনতে ভালো আছে, ঢাকা হইলে কী হয়েছে, দূরে হইলে কী হয়েছে, আমি বিয়ে করব। এমন করে যখন মাকে প্রতিনিয়তই জ্বালাইতেছি, ডিস্টার্ব করতেছি আর দাদিকে, তো দাদি তখন আমার আম্মাকে বলে বসছে যে না সজীব সাব্বির যেহেতু এরকম করে বলতেছে তাহলে এখানে তুমি কোনো দ্বিমত রাখো না, এই তুমি সাব্বির ওখানে বিয়ে করাই ফেলো, এটা নিয়ে তুমি কোনো কথাবার্তা বললো না, তুমি সাব্বির ওখানে বিয়ে করাও। মানে আমার আম্মা তখন আমার দাদির কথা শুনে পুরো নিরুপায়, মানে আমার দাদি যা বলবে তাই হবে আমাদের পরিবারে একরকম। পরে আম্মা আমার আব্বারে বললো তোমার মাও রাজি এবং তোমার ছেলে সাব্বির সেও তো মেয়েরে ছাড়া কিছু বুঝে না, কারণ আমার কী করার আছে, তোমরা যেহেতু সবাইরে যে আমি তো এখানে আর দ্বিমত করে পারতেছি না, তো কবে মেয়ে দেখতে যাবা, তোমার ছেলের সাথে কথাবার্তা বলে একটা দিন ঠিক করো। আমার আব্বা তখন আমাকে এই প্রথম জানালো যে মেয়ের পরিবার কি জানে। আমি বললাম তোমরা যদি যাওয়ার ডেট করো আমি মেয়ের বাবাকে বা মেয়েকে ফোন করে বলবো, সে তার বাবাকে জানাবে। আমার আব্বা বললো কবে গেলে ভালো হয়? আমি বললাম কবেই গেলে ভালো হয় এটা তো তোমরাই ভালো জানো। আমার আব্বা তখন আমার বলতেছে যে গেলে আবার অপমান হয়ে আসবো না তো? আমি বললাম কি বলো বাবা, তুমি গেলে অপমান হয়ে আসবে কেন? এই ম্যাডাম তো অলরেডি মানে আপনার সজীবরে পড়াইতো, উনি তো একরকম আমাদের পরিচিত, সজীবরে পড়াইতো, তার মানে আমাদের পরিচিত না। আমার আব্বা বলে যাই হোক আমি তো আর চিনি না, আমি তো আর এটাকে যাইও নাই, তো তুই যেহেতু ভালো মনে করতেছিস বা তুই বলতেছিস সব কিছু ঠিক হবে, তাহলে তুই বুঝে শুনে আমাদের কাছ থেকে একটা ডেট নে, এই ডেটে আমি আর তোর মা মিলে যাবো। তো এরপরে তখন একটা ডেট ফিক্সড করলাম। আমি তখন রাইসের সাথে কথা বললাম, রাইসে তখন তার বাবার সাথে কথা বলে একটা দিন তারিখ ঠিক হলো। সেই তারিখ মোতাবেক আমি তখন আমার আব্বা আম্মাকে নিয়ে আগের দিন চলে গেলাম সজীবদের বাসায়। সজীবদের বাসায় চলে গেলাম এবং পরের দিন আমার আব্বা আম্মা সজীবের মা এবং সজীবের আব্বা, ইনারা 3 জন, আমরা 2-3 জন, 6 জন মিলে তখন রাইসারে দেখার জন্য ওদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক ছিল।
আমার আম্মা সহ গেল। আম্মা কিন্তু বোরকা ছাড়াই গেছে, মানে বোরকা পরে নাই, মানে বোরকা পরছে কিন্তু মানে মুখোশ খোলা ছিল। ওই ঘরে যাওয়ার পরে হঠাৎ করে আমি জানি না কেন জানি রাইসার বাবাকে দেখার পরে আমার মা আঁতকে উঠছে, মানে মনে হয় যেন ভয় পাইছে, এরকম একটা অবস্থা। মানে আমি তখন মানে কেমন জানি একটা অবস্থা হয়ে গেল। সবাই তখন চিন্তা করতেছে কী ব্যাপার, কী হয়েছে। আমার আম্মা বলতেছে আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার মাথাটা ঘুরে যেতেছে, আমার কেমন জানি একটু অন্যরকম লাগতেছে, আমি বাসায় যাব, আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো। আমার আব্বা বলতেছে কেন, কি হয়েছে, তোমার এরকম লাগতেছে কেন, আমাকে বলো। আমার মা তখন খুব রেগে গিয়ে আমার আব্বাকে বলতেছে আমি যা বলতেছি তাই করো, আমাকে দ্রুত এখান থেকে বাড়িতে নিয়ে চলো, আমি এখানে হয়তো অজ্ঞান হয়ে যাব, আমার শরীর ভালো লাগতেছে না। কোনো কিছুই বুঝতে পারলাম না যে হঠাৎ করে কেন মা এরকমটা শুরু করলো। এরপরে মাকে তখন এখান থেকে ধরাধরি করে মাকে নিচে নামাইলাম। নামানোর পরে গাড়িতে উঠেছি। এর মাঝে রাইসা আমাকে বারবার কল দিতে আসছে যে সজীব, মানে সাব্বির কী হয়েছে, সাব্বির কী হয়েছে তোমার আম্মুর। আমি বললাম বুঝতেছি না, আম্মু কেমন জানি একটু মানে অন্যরকম হয়ে গেছে। তো ধরে না আমার আম্মুর আমার সাথে কথা বলে না। আমরা তখন আম্মুরে বললাম যে আম্মু তোমাকে আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিলাম, নেওয়ার পরে ডাক্তার বললো যে আম্মুর প্রেশার বেড়ে গেছে। তো প্রেশার বেড়ে গেছে, ঠিক আছে। আম্মাকে তখন আমরা বাসায় নিয়ে আসছি। আমার আব্বা বলতেছে একটা শুভ কাজে আসলাম, হঠাৎ করে তুমি ওখানে গিয়ে এরকম হয়ে গেলা। আমার আব্বা বলো হয়তো তোর আম্মা একটু বেশি জার্নিং করছে, এই জন্য সম্ভবত এরকমটা হয়েছে। তো আমি তখন রাইসারে বললাম আম্মার তো এখন এই অবস্থা, আমরা কালকে আবার আসবো। রাইসা বলে আমরা এই তো রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া মানে এতগুলো রান্নাবান্না করলাম, এখন তো সব মানে খাবারই নষ্ট হবে। আমি বললাম কী আর করা, রান্নাবান্না করছো ঠিক আছে, কালকে আমি আম্মাকে নিয়ে তারপরে আবারও যাব, মানে আব্বা আম্মাকে নিয়ে যাব কালকে প্রয়োজনে। মানে সজীবের আব্বা আম্মা যাবে না, আমি আর আমার আব্বা আম্মাকে নিয়ে যাব। ও বললো আচ্ছা ঠিক আছে। রাতের বেলায় হলো কি আনুমানিক যখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, এই সময় আম্মা আমাকে এসে ডাকতেছে আমার ঘরের দরজায়। তো আমি আর সজীব একসাথে ঘুমাইছিলাম, আম্মা ডাকছে পর আমি উঠছি, উঠে দরজা খুলি, বললাম আম্মা কী হয়েছে। আম্মা আমাকে বলে একটু বাইরে তোর সাথে কথা আছে। পরে বেরিয়ে আসছি, আসার পরে ওদের ড্রয়িং রুমে মানে সজীবদের ড্রয়িং রুমে বসলাম। বসে আব্বাও ঘুমাই গেছে, সজীবের আব্বা আম্মাও ঘুমাইছে, মানে সবাই ঘুমাই গেছে বাসায়। আম্মা আমাকে ডেকে বের করে, আমি কিন্তু ঘুমাই গেছিলাম। তা আম্মা আমারে বলে তুই কি রাইসের সাথে কথা বলছিস। আমি বললাম জি কথা বলছি। আম্মা বলে কি বলছিস। আমি বললাম যে রাইসারে বলছে কালকে আমরা আবার যাব, ওরা রান্নাবান্না করছে, ওদের খাবারগুলো আমরা নষ্ট করলাম, এটা কোনো কথা হইলো, হঠাৎ তোমার প্রেশার উঠে গেল। আমার আম্মা বলে তুই রাইসার আবার একটু ফোন দে, আমি একটু কথা বলবো। আমি তখন বললাম কি কথা বলবা তুমি রাইসার সাথে। আম্মা বলে তুই ফোন কর না, আমি একটু কথা বলবো। তাই আমি বললাম ঠিক আছে। পরে আমি রাইসারে কল দিলাম আমার মোবাইল থেকে, রাইসা তখন কল রিসিভ করলো। আমার আম্মা তখন, আমি বললাম যে রাইসা আম্মু কথা বলবে, বলে হ্যাঁ দাও। তো রাইসা খুব সুন্দর করে বলতেছে আম্মু আপনি ঠিক আছেন, আপনার শরীর ঠিক আছে, কোনো সমস্যা হয়েছে আপনার, এখন কী অবস্থা। আমার আম্মা বলে মা আমি ভালো আছি, মা গো আমি মধ্যরাতে তোমাকে ফোন করছি একটা অনুরোধ নিয়ে, আমার তো মেয়ে নাই, তুমি আমার কাছে আমার মেয়ের মতো, আমি আশা করবো তুমি আমার অনুরোধটা রাখবা। রাইসা তখন আমার আম্মুকে বলতেছে ছি ছি এইটা কি বলেন, অনুরোধ কেন, আপনি আমাকে আদেশ করবেন, আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে আদেশ করবেন, অনুরোধ কেন। আমার মা বলে হ্যাঁ তুমি এটা অনুরোধ হিসাবেই নাও, আমি তোমাকে অনুরোধ করলাম মাগো তুমি সাব্বিরকে ভুলে যাও, মানে ডিরেক্টলি এইভাবে। এটা বলা মাত্রই না আমি তখন মারে বললাম ও মা এই তুমি কি বলো। মা আমারে বলে তুই চুপ কর, তুই কথা বলিস না, তুই চুপ থাক। আমি তখন চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যাওয়ার পরে মা তখন রাইসারে বলতেছে তুমি সাব্বিরে ভুলে যাও, আমি সাব্বিরকে এই জায়গায় বিয়ে করাবো না। আমি বললাম মারে বলতেছে মা এগুলি কি। মা বলে তুই চুপ কর। আমি চুপ হইলাম। মা তখন এটা বলে তখন রাইসা আর কোনো কথা বলে না, রাইসা চুপ করে আসছে। আমার মা তখন বললো তুমি তোমার আব্বুকেও জানাই দিও মা, এইটা বলে মা তখন লাইনটা কেটে চুপ করে বসে আছে। আমি তখন বললাম যে মা কি হয়েছে, তুমি হঠাৎ করে রাইসারে মানা করে দিলা, এটা তো অ্যারেঞ্জ ম্যারেজের কোনো বিয়ে নয়, মানে আমরা তো ওকে তো আমি পছন্দ করি, রিলেশনশিপের বিয়ে, তাই তুমি ওকে এভাবে ফোন করে মানা করে দিলে এটা কেমন কথা। রাইসার আমাকে কোনো কলটল দিচ্ছে না কিন্তু। আম্মা আমাকে বলে আমি যেটা বলছি সেটাই, এই কথার উপর আর কোনো কথা নাই, সকালবেলা বরে আমি তোর আব্বু তুই আমরা ঢাকা থেকে চলে যাবো, আমরা গ্রামে চলে যাব। আমি বললাম তুমি বললেই হলো, কারণ কি তুমি তো আমাকে বলবা, তুমি কখনো রাইসাকে দেখছো। আমার আম্মা বলে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না, যা বলছে তাই। এটা বলে আম্মা তখন করলো কি ঘরের ভিতরে ঢুকে গেল, মানে ঘরে ঢুকে দরজা আটকায় দিল। আমি ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করতেছি, আমার মাথায় তখন আসছে মেবি এমন হতে পারে যে সজীবের আম্মার সাথে হয়তো আমার আম্মা কথা বলছে, যেহেতু দুজন অনেক ভালো সম্পর্ক, মেবি সজীবের আম্মা মনে হয় বলে দিছে মেয়েটার বয়স বেশি, বা আপনার ছেলের থেকেও বা 5-6 বছরের বড় হবে বা তার চেয়েও বেশি হবে, এরকম মনে হয়, মানে আন্টি মনে হয় বলে দিছে আমার আম্মুকে, যার কারণে মনে হয় আমার আম্মু রাজি হচ্ছে না। তা আমি এখন কী করবো, এখানে তো আমার দাদিও নাই যে দাদিকে ধরে মাকে রাজি করাবো। ঘুমাইতে পারতেছি না, ফজরের আজান দিছে, দেওয়ার পরে আমার আব্বা তখন নামাজ পড়তে উঠছে, উঠে দেখে যে আমি ঘুমাই না, আমি তখন পর্যন্ত আপনার ড্রয়িং রুমে বসে আছি। আব্বু এসে আমারে বলতেছে কী হয়েছে রে বাবা,
তুই ঘুমাস নাই? আমি বললাম যে না আব্বু ঘুমাই নাই। বলে কেন? আমি বললাম মা কই? বলো তোর আম্মা তো ঘুমাই আছে, কী হয়েছে? আমি বললাম আব্বু তুমি তো আমাকে বলছিলা যে যাতে আমি রাইসারে বলি কালকে মানে আজকে আমরা আবারও যাব। আমার আব্বা বলে হ্যাঁ আমি তো তোকে বলছিলাম মেয়েটাকে ফোন করে বলে দে যে আজকে আমরা যাব, এখন কী হয়েছে তুই ঘুমাইলি না কেন? আমি বললাম রাত্রেবেলায় মা উঠে এসে এমন এমন ঘটনা ঘটাইছে। এইটা বলার পরে আমার আব্বা তখন আমার সাথে সোফাতে বসে গেল, বসে বলতেছে কি বলিস, সত্যি নাকি? আমি বললাম হ্যাঁ, আম্মা ডিরেক্টলি রাইসাকে ফোন করে বলছে আমাকে রাইসাকে বিয়ে করাবে না, এবং রাইসার কাছে মা অনুরোধ করছে। আমার আব্বা তখন বলতেছে কেন? আমি বললাম কেন সেটা তো আর আমি জানি না, সে তো আম্মু ভালো জানে, কেন আম্মু এটা মানা করলো? আমার আব্বা তখন বলতেছে যে আরে মানা করবে কেন, আমি তো ঠিক বুঝতেছি না। আব্বুর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে সজীবের আম্মা ঘুম থেকে উঠছে। ওইটা আমাদেরকে বলতেছে যে কী ব্যাপারে এত সকালবেলা আপনারা কথা বলতেছেন, নামাজ পড়বেন না? তখন আমার আব্বা বলে হ্যাঁ নামাজ পড়বো, আমি একটু কথা বলি। এমন সময় হঠাৎ করে আমার মনে হয়েছে যে আন্টি আবার কোনো কিছু মাকে বলছে কিনা। আব্বারে বললাম যে আব্বা তুমি এক সেকেন্ড একটু বসো, আমি আসতেছি। এবার আমি দৌড়ে আন্টির কাছে গেলাম, উনি তখন মানে আপনার ওয়াশরুমের দিকে যাবে। আমি বললাম আন্টি একটু কথা আছে। বলে আমি ওয়াশরুম থেকে বের হই, এটা বলে আন্টি তখন ওয়াশরুমে ঢুকলে আমি মানে দাঁড়ায় আছি। আমার আব্বু বলে কী হয়েছে? আমি বললাম আব্বু তুমি বসো। আন্টি বেরোয়ার পর আন্টি আমি টয়লেটে মানে আপনার কিচেনের দিকে নিয়ে গেলাম, নিয়ে জিজ্ঞেস করলাম আন্টি আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? আন্টি আমাকে বলো আচ্ছা বলবো, বলো কী হয়েছে? এত সকালবেলা তুমি এত চিন্তিত, তুমি মনে হয় রাতে ঘুমাও নাই, তোমার চোখ এরকম লাল হয়ে আছে কেন? আমি বললাম আন্টি আমার মা কি রাইসের সম্বন্ধে আপনাকে কিছু জিজ্ঞেস করছিল? আন্টি আমাকে বলে যে না রাইসের সম্বন্ধে তো তোমার আম্মুর সাথে আমার কোনো কথা হয়নি, শুধু সজীব আমারে বলে দিল তোমার আম্মু যদি জিজ্ঞেস করে যাতে আমি বলি যে মেয়েটার বয়স মানে তোমার থেকে একটু বেশি হবে, ওরকমভাবে যাতে বলি। কিন্তু কি হয়েছে? আমি বললাম আন্টি আপনার দুইটা পায়ে ধরে আপনি আমাকে মিথ্যা বললেন না, আমাকে সত্যিটা বলেন যে আসলে আপনি আমার আম্মুকে কিছু বলছেন কি না রাইসের সম্বন্ধে। উনি আমাকে বলতেছে আরে না রে বাবা আমি রাইসের সম্বন্ধে কিচ্ছু বলি নাই। কি হয়েছে? আমি বললাম যে আম্মা এমনি এমনি আমাকে মানা করছে, রাইসারে ফোন করে আম্মু বলে দিছে যে আমাকে মানে রাইসার সাথে আমার বিয়ে হবে না। উনি আমাকে বললো ওমা এটা তোমার আম্মার কোনো নাটকীয় কথা হলো, তোমরা মেয়ে দেখতে গেলা, তোমার আম্মা হঠাৎ অসুস্থ হয়ে গেল, এখন তোমরা আজকে আবার যাবা, দিন তারিখ ঠিক করবা, এখন এটা কী ধরনের কথা, হঠাৎ করে একটা মানুষকে অপমান করা না? আমি বললাম সেটা বুঝতেছি না। উনি বলে ঠিক আছে তোমার আম্মু উঠছে? আমি বললাম না আম্মু এখনও ঘুমাইতেছে। বলে আচ্ছা আমি গিয়ে জিজ্ঞেস করি। আমি বললাম না এখনই জিজ্ঞেস করেন না, আম্মু শোয়া থেকে উঠলে হয়তো রেগে যেতে পারে, উঠুক এরপরে জিজ্ঞেস করেন। পরে বলে তুমি এটা নিয়ে টেনশন করো না তো বাবা, তুমি যাও, তুমি একটু রুমে গিয়ে রেস্ট করো। এরই মাঝে রাইসা কিন্তু মোবাইল ফোন বন্ধ করে রাখছে, রাতের মধ্যে অনেকবার রাইসারে কল দিলাম, ওর ফোন কিন্তু বন্ধ। যাই হোক সকাল প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজছে, সবাই তখন নাস্তা করতে বসছি। আমার আব্বা আম্মার সাথে কোনো কথা বলছি কিনা এটা আমি জানি না। নাস্তা করতে বসছি, আমার আব্বা তখন আমার মা তখন রাইসার সজীবের আব্বা আম্মারে বলতেছে আপনাদের বাসায় আসছিলাম ভালোই লাগছে, আমরা কিন্তু সকালের বাসে চলে যাব, সকালে বাস পাবো তো এখন বেরোলে। আমার মানে তখন আমার আব্বা মুখ কালো করে বসে আছে। মা এটা বললো, তখন সজীবের আম্মু বলতেছে যে কী হয়েছে বোন, হঠাৎ করে আপনি চলে যাবেন, মানে বিষয়টা বুঝলাম না, আপনি মেয়ে দেখার জন্য আসলেন, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলবেন, বিয়ের দিন তারিখ ঠিক করবেন, এখন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছেন। আমার মা বলতেছে না মেয়ে আমার পছন্দ হয় নাই। তো সজীবের আম্মা বলতেছে আপনি তো মেয়ে দেখেনি নাই, পছন্দ হবে কি? পরে বলে যে না যাই হোক আমি এই মেয়ে বিয়ে করাবো না, আমার ওই পরিবারটাই ভালো লাগে নাই। মানে কিছুই হলো না। আমি তখন মারে বললাম যে মা দিস ইজ টু মাচ, এটা তুমি অনেক বেশি করতেছো মা, এটা অ্যাটলিস্ট তুমি ভালো করতেছো না, এটা তুমি খুব খারাপ করতেছো, এই কাজটা তোমার খুব খারাপ হইতেছে মা, আমি তোমাকে অনুরোধ করে বলতেছি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি প্লিজ এমনটা করো না মা, আই রিকোয়েস্ট। আমার মা তখন আমাকে বলে আমি এই বিষয়টা নিয়ে তোর সাথে সেকেন্ডলি আর কোনো কথা বলতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে, আমি রাইসার সাথে তোর বিয়ে দিব না, আর যদি তুই মনে করিস আমাদেরকে তোর লাগবে না, তুই নিজেকেই বিয়ে করে ফেলবি, তাহলে তুই করে ফেল যা। আমি বুঝতেই পারলাম না যে কী হচ্ছে এখানে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। যাই হোক এরপরে আম্মাকে তখন বুঝাতে আর পারলাম না, না পারার পরে আমি তখন বললাম যে ঠিক আছে কী আর করা। আর এদিক দিয়ে রাইসেও ফোন বন্ধ করে রাখছে। দুপুরের মধ্যে আম্মা তখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে পুরো বাসার মধ্যে সবাই কান্নাকাটির মতো একটা অবস্থা, মানে সবাই চিন্তা করতেছে মা এটা কী হইলো। সজীবও বলতেছে ভাই এইটা হইলোটাকে বুঝলাম না। বাসের মধ্যে বসে আছি, ময়মনসিংহ যাইতে আসি, মনটা খুবই খারাপ, মানে কারোর সাথে কোনো কথা বলি না, পুরো মুখ কালো করে বসে আছি। বাসায় গিয়ে ধরনের ভাঙচুর শুরু করছি, এইটা ওইটা ভাঙাভাঙি করতেছি। আম্মা আইসেই তখন আমারে মানে মারছে। আমি প্রথমে মানে আমাদের বাসায় একটা টিভি ছিল ওটা ভেঙে ফেলছি, আরও কিছু ভাঙাভাঙি করতেছি, আম্মা এসে আমার মারছে। মারার পরে আমি আম্মার সাথে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমার এক চাচার ঘরে গিয়ে আমি তখন ওই চাচার ঘরে গিয়ে মুখ কালো করে বসে আছি। সারা রাত তো ধরেন আপনার পরের দিনের সকালবেলার ঘটনা, চাচাদের ঘরে গিয়ে বসে আছি।
এবং দুপুরের দিকে আব্বু তখন গেছে, মানে খাইতে আসবে আব্বু, ওই সময় আমার গেছে যা বলতেছে যে সাব্বির আয় ঘরে আয়। আমি বললাম আমি ঘরে যাব না। আব্বা আমারই বলতেছে ঘরে যাবি না কেন? আমি বললাম ঘরে যাবো না, আমার ভালো লাগে না, আমি ঘরে যাব না। আমার আব্বা বলতেছে আরে বাবা ঘরে কেন যাবি না, কী হয়েছে? আমি বললাম তুমি দেখো না কী হয়েছে, তুই জানো না কী হয়েছে? আমার আব্বা বলে আমি নিজেও তো জানি না, তাই তো তোকে জিজ্ঞেস করতেছি কী হয়েছে। আমি বললাম আব্বা এরকম করলো কেন? আমার আব্বা বলে তাই তো তোকে জিজ্ঞেস করি কী হয়েছে। আমি বললাম তুমি সকালবেলা আম্মারে যে কিছু বলছিলাম? আমার আব্বা বলে বলছিলাম। তোর আম্মা শুধু আমাকে একটা কথাই বলছে, তোর আম্মা এই রাইসা বা রাইসার পরিবার নিয়ে আমার সাথে কোনো কথা বলতে চায় না। আমি যাতে কোনোভাবেই রাইসার কথা তাকে জিজ্ঞেস না করি, সে একটাই বলেছে রাইসাকে তোকে বিয়ে করাবে না। তাই তো আমি তোকে জিজ্ঞেস করতেছি কী হয়েছে, কেন বিয়ে করাবে না? আমি বললাম তোমার বউ তুমি ভালো জানো, আমি জানি না? আমি ঘর দুয়ার ঠিক রাখবো না, আমি এই করবো সেই করবো। আমার আব্বা তখন বেরিয়ে চলে গেছে। আমার রাগ দেখে পরে দাদি আসছে, দাদি এসে আমার বলে সাব্বির কী হয়েছে? আমি বললাম যে এই ঘটনা ঘটছে, তুমি জানো না হয়তো কিছু, এগুলো এগুলো হয়েছে। আমার দাদি বলে তোমরা এরকম করলো কেন? আমি বললাম কেন করছে তা তো আমি জানি না, তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমার দাদি তখন আম্মার সাথে কি জানি বলছে, আম্মার লোকে তখন দাদির প্রচুর ঝগড়া লেগে গেছে। এবং ঝগড়া লাগার পরে আমি তখন দেখলাম যে আম্মা এবং দাদির মাঝে মারামারির মতো অবস্থা। ওইখানে গিয়ে আমি তখন কোনোভাবে দাদিরে ছুটে আনলাম। আনার পরে আমি আমার দাদিরে বলতেছি, রাতের বেলা আমি দাদির সাথে ঘুমাইছি। সে রাতে আমি দাদির সাথে ঘুমাইলাম। ঘুমানোর পরে দাদি আমারে বলে তোর মারে আমি যতদূর চিনি, তোর মা যেটা একবার না বলছে এটা আর হাঁ হবে না। যদি মেয়েরে তুই সত্যিই ভালোবাসিস তুই মেয়ের সাথে পালায়া যা। আমি তখন বললাম দাদি আমি মেয়ের সাথে পালায়া যাব, কিন্তু আমার তো ওরকম কোনো টাকা পয়সা নেই, আর মেয়ের মোবাইলও বন্ধ, আমি তো মেয়েরে পাবো কই? দাদি তখন মুহূর্তের মধ্যে ডয়ার থেকে বের করে আমাকে অনেকগুলো গয়নাগাটি দিল, হাতের চুড়ি, কানের দুল, গলার বালা, অনেকগুলো মানে স্বর্ণের অলংকার দিল, দিয়া বললো এগুলো নিয়ে যা, এগুলো বিক্রি করে তুমি এটার কাছে যা। আমি তখন বললাম দাদি এগুলো তুমি কই পাইছো? দাদি আমারে বলে এগুলো আমি তোর বউয়ের জন্য বাদাই করে রেখেছিলাম, তোর বউরে আসলে আমি পরাই দিব। তো যেহেতু তোর বউ যেহেতু তুই এভাবে পাচ্ছিস না, তুই এগুলো নিয়ে যা, সজীবদের বাসায় যা, সজীবের আব্বা আম্মারে ধইরা মেয়ের বাবারে ধরে তুই ওখানে বিয়ে করে ফেল, তোর মারে লাগবে না, তুই চলে যা। আমি তখন বললাম যে সত্যি চলে যাবো? দাদি বলে হ্যাঁ তুই সকালে চলে যা। আমিও 2 দিন ধরে চিন্তা করতেছি, রাইসা যেহেতু মোবাইল বন্ধ করে রাখছে, আমি তো আর ওরে পাই না, আমি ঢাকায় গিয়ে ওরে ধরতে হবে, এছাড়া তো কোনো সুযোগ নাই। পরে আমি তখন দাদির সাথে কথাবার্তা বলে আমি তখন সকালবেলা ভোরে আমি তখন ঘর থেকে জামা কাপড় নিয়ে বেরিয়ে গেছি। আমার মা কিন্তু দেখে নাই। গাড়িতে উঠে গেছি 9টা কি 9:30 বাজে। মা তখন আমার ফোন দিছে, মা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে তুই কই যেতেছিস, কই যাচ্ছিস? আমি বললাম যে আমি ঢাকায় যাচ্ছি। মা বলে ঢাকায় কেন? আমি বললাম আমি ঢাকায় যাবো, আমি রাইসাকে বিয়ে করবো তোমাদের অমতে। মা প্রথমে আমারে বললো তুই একটু রাইসার নাম্বারটা আমাকে দে। আমি তখন বললাম না আমি তোকে রাইসার নাম্বার দিতে পারবো না, রাইসার নাম্বার আমার কাছে নাই। মা আমাকে বলতেছে দেখ আমি যদি তোকে 1 বিন্দু দুধ খাওয়াই থাকি, তুই যদি আমার বুকের 1 ফোঁটা দুধ খেয়ে থাকিস, তবে সেই দুধের কসম দিয়ে বলতেছি বাবা তুই ফিরে আয়, তুই এত বড় আকাম করিস না, এত বড় আকাম তুই করিস না, তুই ফিরে আয়, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বললাম কেন আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? তুমি আমাকে বলো আমার জীবনটা কেন নষ্ট হয়ে যাবে? আমার মা তখন বলে তুই আমাকে বুঝতে চেষ্টা কর বাবা, তুই আমাকে বুঝতে চেষ্টা কর। এরকম করে রাগারাগি হইতেছে, আব্বা পিছন দিয়ে গালাগালি করতেছে, কি জানি হয়েছে জানি না। আব্বা তখন মোবাইল ফোন টান দিয়ে আমার মার কাছ থেকে নিয়ে বলতেছে এই তুই যা করবি তুই গিয়া কর, তোর মারে জিজ্ঞেস করার দরকার নেই, যা ওইখানে যা, সজীবরে ধরবি, সজীবের বাবা মারে ধরিয়া ওই মেরে বিয়ে করবি যা। এই কথা বলে আব্বা তখন মোবাইল ভেঙে ফেললো না কি হলো আমি জানি না, একটা বিকট শব্দ হইলো। আমার সাথে পরিবারে আর কোনো যোগাযোগ নাই। সারাদিন বাসে ছিলাম। রাত্র প্রায় 1টার দিকে গিয়ে আমি তখন সজীবদের বাসায় যাই এবং তাদের বাসায় থাকি। সকালবেলা সজীবের আম্মার সাথে কথাবার্তা বলি যে দাদি আমারে পাঠাইছে, দাদি বলছে এমনি এমনি আপনারা যাওয়ার জন্য। তো সজীবের মা বলে আচ্ছা ঠিক আছে আমরা যাবো, তো তুমি মেয়ের সাথে কথা বলছো? আমি বললাম ওর মোবাইল বন্ধ। সজীব বলতেছে ভাই ওই তো কিন্টার গার্ডেনেই ওইখানেই আছে, আপনি ওখানে গিয়ে দেখেন না। পরে সকালবেলা আমি তো সারা রাত জার্নিং করছি, মানে সারাদিন জার্নিং করছি, রাতেও ঠিকমতো একটা ঘুম হয় নাই। সকালবেলা আমি তখন ওর কিন্টার গার্ডেন ওখানে গেছি, যাওয়ার পরে ও আসে ওইখানে, আমি ডাক দিছি, পরে আসছে, আয়সা বলতেছে তুমি এখানে কেন আসছো? আমি বললাম রাইসা। আমাকে বলে দেখো আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে আগেই বলেছি আমি বিয়ে করতে চাই না, বিয়েতে আমার এনার্জি আছে, আমার ভাগ্য ভালো না যে আমি বিয়ের মতো একটা মহৎ কাজ আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছে, সো প্লিজ এখান থেকে চলে যাও। আমি তখন বললাম রাইসা তুমি অধৈর্য হয়ে যাচ্ছ, তুমি না বাচ্চাদেরকে পড়াও, ধৈর্য মুহূর্তের লক্ষণ, তুমি এরকম অধৈর্য কেন হয়ে যাচ্ছ? আমাকে বলে প্লিজ আমি তোমার সাথে 1 ওয়ার্ড কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার চেহারাই দেখতে চাই না, টোটালি আমি তোমার চেহারা দেখতে চাই না, এখান থেকে চলে যাও। আমি তখন বললাম রাইসা প্লিজ কোল ডাউন, আমার একটু কথা শোনো, আমি সব কিছু ঠিক করতেছি। ও আমাকে বলে আমি কিছু ঠিক করতে চাই না, তোমার আম্মা যদি আমাকে ফোন দিয়ে এটা বলেই দিছে তাহলেই এরপরে আর কোনো কিছু থাকে না। আমি বললাম আমি তোমাকে বিয়ে করব, আমি সাব্বির তোমাকে বিয়ে করব,
আমার মাকে ছাড়াই বিয়ে করবো, আমার আব্বা পাঠাইছে, দেখো আমার দাদি আমার এই গয়নাগুলো দিছে, বলছে গেলে বিক্রি করে তোমাকে বিয়ে করার জন্য। ও বলে আমি তো আমার ফ্যামিলির অমতে বিয়ে করবো না। আমি বললাম ফ্যামিলির অমতে না, আমি আমার মাকে বাদ দিয়ে আমার সজীবের আব্বা আম্মাকে নিয়ে আমি যাবো। ও বলতেছে না, সজীবের আব্বা আম্মা গেলে হবে না, তোমার পরিবারে হয় তোমার মা নয় তোমার বাবা, দুজনের একজন লাগবে, তা না হলে আমি তোমাকে বিয়ে করবো না। আমি বললাম এটা তুমি কি বলতেছো, কেন বিয়ে করবা না? ও আমাকে বলে যে হ্যাঁ আমি করবো না, হয় তোমার মা হয় তোমার বাবা, দুজনে একজন লাগবে। তা আমি তখন আমার আব্বারে ফোন দিলাম বলতে পাশের বাড়ির নাম্বারে ফোন দিছি, দেওয়ার পর আব্বারে ডাইকে দিছে। আব্বা নাকি ওই দিন মোবাইল ভেঙে ফেলছে। আমি তখন আব্বারে বললাম যে আব্বা এমন এমন ঘটনা। আমার আব্বা বলে তুই একটা কাজ কর, তুই মেয়েটার নাম্বার দে। আমি বললাম আব্বা আমি ওর সাথে তোমার কথা বলাই দিই। আব্বা বলে দিই। পরে আমি আবার পুনরায় রাইসের কাছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম রাইসা আমার আব্বু কথা বলবে। পরে রাইসের সাথে আমার আব্বু কথা বলছে, বলার পরে আমার আব্বু রাইসাকে বলছে যে মামুনি দেখো এই বিয়েতে আমি সম্পূর্ণ রাজি আছি, আমার ওয়াইফ কেন রাজি না সেটা আমি জানি না, তো এই বিয়েতে আমি পুরোপুরি রাজি আছি, তুমি মানে ওকে বিয়ে করতে পারো। এই কথা বলার পরে রাইসা বললো ঠিক আছে আমি আব্বুর সাথে কথা বলবো। আমি তো আব্বুকে ওই দিন মানা করে দিয়েছিলাম, এরপরে আব্বুর সাথে কথা বলি। ওমা ওই দিন রাতে রাইসা ওর আব্বুর সাথে কথা বলে পরের দিন আমারে বলতেছে যে সাব্বির আমার আব্বু তো রাজি না তোমার কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বললাম কেন? আমার আব্বু বলতেছে আমাকে গাইটা গাঙ্গে বাসায় দিবে, তারপর ওই পরিবারে আমাকে বিয়ে দিবে না। আমি আসলে ঠিক বুঝতেছি না যে আমাদের মনে হয় যে আমাদের দুটো পরিবারের মাঝে কোনো না কোনো বিষয়ে জানাশোনা আছে, দুইটা পরিবারের মাঝে কোনো না কোনো বিষয়ে জানাশোনা আছে, তা না হলে কেন আমার পরিবার তোমার কাছে আমাকে বিয়ে দিতে চায় না, বা আমার পরিবারও তোমার কথা শুনতে পারে না। আমি বললাম রাইসা এই জিনিসটা আমিও কয়েকদিন ধরে চিন্তা করতেছি, আমার মা কেন হঠাৎ তোমার আব্বাকে দেখার পরে বললো যে তার মাথা ব্যথা করে, শরীর খারাপ লাগতেছে, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমার কাছেও বিষয়টা কেন জানি সন্দেহজনক মনে হচ্ছে। আমাকে বলতেছে আমি না বুঝতেছি না কি হইতেছে, আচ্ছা তুমি একটা কাজ করো তো, তোমার আম্মার ফোন নাম্বারটা আমাকে দাও তো। আমি তখন ভাবলাম যে আম্মার ফোন নাম্বার দিলে হিতি বিপরীত হতে পারে, আরও ঝামেলা হতে পারে। আমি আম্মার ফোন নাম্বার আইসাকে দিলাম না দিয়ে বললাম যে আম্মুর ফোন নাম্বার নেওয়ার দরকার নাই, আমি ম্যানেজ করতেছি, তুমি একটু ঠান্ডা হও, এবং যেহেতু তোমার আব্বা রাজি নেই তুমি একদিন সজীবদের বাসায় চলে আসো, সজীবের আব্বা আম্মার মোকাবেলা আমরা আগে বিয়েটা করে ফেলি। ও তখন বললো আচ্ছা ঠিক আছে, আমার প্রস্তাবে রাজি হলো। পরের দিনও সজীবদের বাসায় আসছে। আসার পরে আমি সজীবের আব্বা আম্মারে বললাম আপনারা কাজী ডাকেন। সজীবের আব্বা আম্মা কাজী ডাকছি, ওইখানেই তখন আমার সাথে রাইসার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই রাতে রাইসার সাথে আমার বাসর, ওর বাবাকে ফোন দিতেছে। ও তখন বলেছে আব্বা আমি তো সাব্বিরকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করে ফেলছি। আমার মানে ওর আব্বা বলতেছে তুই জীবনে আর কোনোদিন আমার ঘরে আসবি না, আমার ঘরে তুই আর জীবনে কোনোদিন আসবি না, এবং তুই যাকে বিয়ে করছিস এই ছেলে ভালো না, এই ছেলের পরিবার ভালো না। তো ও বলতেছে যে আব্বু এই ছেলের পরিবার ভালো না, কেন ভালো না? ওর আব্বা বলে আমি কিছু বলতে চাই না, এটা বলে ওর আব্বু তখন লাইনটা কেটে দিল। তো আমরা দুজনেই তখন রাতে বাসর হলো। পরের দিন সকালবেলা আমি রাইসারে বলতেছি রাইসা কী হইতেছে? আমাকে বলে যে আচ্ছা আমার সত্যি মনে হইতেছে যে কোনো না এখানে কোথাও না কোথাও একটা ঝামেলা আছে। এইভাবে 3 দিন 4 দিন কেটে গেছে। 4 দিন পরে আমার আব্বা তখন ময়মনসিংহ থেকে ঢাকা আসছে। 4 দিন পরে আব্বু আসার পরে রাইসা কিন্তু ওই 4 দিন আমার সাথেই, ওই কিন্ডারগার্টেনেও যায় না, কোথাও প্রাইভেটও পড়ে না, আমার সাথে সজীবদের বাসায় আছে। আমি রাইসাকে বিয়ে করার 4 দিন পরে আব্বা তখন ময়মনসিংহ থেকে ঢাকা আসছে। ঢাকা আসার পরে আব্বা তখন রাইসারে ডাক দিছে। রাইসারে ডাক দিয়ে রুমের ভিতরে নিয়ে রাইসার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে। কি কথা বলছে ওটা কিন্তু আমি জানি না। অনেকক্ষণ পরে আমার আব্বা তখন ঘরে আসছে, মানে ওইখান থেকে আসছে। আসার পরে আব্বা তখন আর চুপচাপ, আব্বা কিছু বলে না। আমি রাইসারে নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকে বললাম যে রাইসা কী বলছে আব্বু? পরে তোমার আব্বা যেটা বলছে আমি এটা কীভাবে বলবো তোমাকে ঠিক বুঝতেছি না। আমি বললাম আরে বুঝতেছো না মানে তুমি আমাকে বলো। ও বলে তোমার আব্বা তো তোমাকে বলতে মানা করছে। আমি বললাম মানা করছে? আব্বা আব্বা কেন মানা করবে? তুমি আমাকে বলো শুনি। আমাকে বলতেছে তোমার আব্বা তোমার আম্মাকে তালাক দিয়ে দিছে। আমি বললাম মানে আমার আব্বা আমার আম্মাকে তালাক দিয়ে দিছে, কারণটা কি? তখন ও কিচ্ছু বলে না, জাস্ট ওখানে ও কান্না করতেছে। আমি বললাম যে রাইসা কান্না করো না প্লিজ, এরকম একটা জায়গায় এসে তুমি চুপ হয়ে যাও না, আমাকে বলো যে আমার আব্বা আম্মাকে এই বয়সে কেন তালাক দিল। ও তখন কিছু বলে না, শুধু বলে আমি ব্যাগ টেক রেডি করি, আমি এখান থেকে চলে যাব, তোমার সাথে যে আমার 3-4 দিনের সংসার হয়েছে এটা মনে হয় আমি পাপ করে ফেলেছি, আমাকে এই পাপের মাসুল কিভাবে আমি আল্লাহর কাছে দিব আমি তা আল্লাহই ভালো জানে, আমি চলে যাব। আমি বললাম চলে যাবা? কেন চলে যাবা? আমার আব্বা তোমাকে কি বলছে তুমি কি জানো না? তুমি কি আমাকে বলবা না? আমাকে বলে না প্লিজ আমাকে যেতে দাও। এটা বলে তখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার তখন সাথে তখন ঝগড়া মানে ঝামেলা হইতেছে। আমার আব্বা বলে যে সাব্বির ওরে যাইতে দে। আমি বললাম তোমরা জামাই বউ কি শুরু করছো আমার সংসার নিয়ে? তোমরা তোমাদের সংসারে ভালো নাই বলে আমাকেও সংসার করতে দিবা না? এরই মাঝে সজীবের মা তখন দৌড়ে এসে বলতেছে এই কী হয়েছে, তোমরা এরকম করতেছো কেন?
আমার আব্বা তখন রেগে গিয়ে আমারে বলতেছে, এই তুই কি তোর সৎ বোনের সাথে সংসার করবি? এমনি তুই কি তোর সৎ বোনের সাথে সংসার করবি? আমি বললাম, মানি? সৎ বোন মানি? এইটা কি বলতেছ? আমার আম্মা বলে, হ্যাঁ, তুই যার সাথে সংসার করতে যাচ্ছিস এটা তোর সৎ বোন। আমি বললাম, আব্বা তুমি কি পাগল হয়ে গেলা? এটা কি ধরনের কথা বলতেছ? রাইসা আমার সৎ বোন হবে কেন? আমার আব্বা বলে, হ্যাঁ, তুই তো জানিস না, যখন তোর বয়স প্রায় 1.5 বছর, তুই যখন তোর মায়ের দুধ খাস, তখন তোর মা তোরে নিয়ে পালাইছিল আমার বাসা থেকে। তোর মা তোরে নিয়ে আমার বাসা থেকে পালাইছিল, পালায় গিয়া এই রাইসার বাপেরে বিয়ে করছে। আমি তখন বিদেশে। রাইসার বাপেরে বিয়ে করে রাইসার বাপের সাথে সে 2 মাস ছিল, এটা আমি জানতাম না। 2 মাস থাকার পরে রাইসার বাপের সাথে ঝগড়া করে রাইসারে নিয়া রাইসার বাবা রাইসার বিয়ে লুকাইছে। মানে রাইসার বাবা মিথ্যা বলছে সে আগে বিয়ে করে নাই, তার কোনো সন্তান নেই, এগুলো বলছে। এবং বিয়ে করার 1 মাস 1.5 মাস পরে তোর মা জানতে পারছে যে তার একটা মেয়ে আছে রাইসা নামের, আগের সংসারের। এটা জানার পর তোর মা রাগ করে সেই পরিবার থেকে আবারও তোকে নিয়ে চলে আসছে। তার মানে রাইসার বাবার সাথে সে 2 মাস সংসার করেছে। সে মতে রাইসা তো সৎ বোন। জায়গার মধ্যে আমি তখন বসে গেলাম, আমি আর কথা বলতে পারতেছিলাম না। রাইসা এখান থেকে বেরিয়ে চলে গেল। আব্বা শুধু আমাকে এটাই বললো, বাড়ি চল। আমি বললাম, আমি বাড়ি যাব না। আব্বা আমারে বলতেছে, তুই বাড়ি চল। আমি বললাম, তুই মাকে তালাক দিয়ে দিস? আব্বা বলে, হ্যাঁ, তোর মারে তালাক দিয়ে দিছি, আমি তোর মারে তালাক দিয়ে দিছি। এটা বলার পরে আমি বাসার মধ্যে বসে আছি। আব্বা জাস্ট বের হইতেছে, এই ঘরের দরজা পর্যন্ত গেছে, হঠাৎ করে আব্বা ঢুলে পড়ে গেছে। আব্বার কথা বলতে পারতেছে না। আব্বাকে আমরা গাড়িতে উঠাইলাম, হসপিটালে নিয়ে যাচ্ছি। রাতের মধ্যে আব্বাকে ডক্টর বলতেছে আব্বা হার্ট অ্যাটাক করছে। এর আগে আমার আব্বা একবার হার্ট অ্যাটাক করছে, আবার দ্বিতীয়বার। এবার আব্বাকে আইসিইউতে ভর্তি করানো হয় বা হসপিটালের ইমার্জেন্সি সেকশনে নিয়ে যাওয়া হয়। আম্মার সাথে আর কোনো যোগাযোগ নেই, আম্মা আসেও না, আম্মাকে জানাইতেও পারিনি। 3 দিনের মাথায় আমার আব্বা তখন মারা যায়। ঢাকাতে আব্বু মারা যায়। আব্বু যেদিন মারা যায় ওই দিন রাইসা নিজেও আমার আব্বাকে দেখার জন্য আসে। আব্বুকে দেখার জন্য আসে। আমি আব্বুর লাশ নিয়ে বাড়িতে যাই। আমার আম্মা কি পরিমাণে রাগী মহিলা ছিল, আমার আব্বার মরা মুখটা পর্যন্ত দেখতে আসে নাই। পরে আমি আমার আব্বাকে ময়মনসিংহে নিয়ে যাই। রাইসা আমার সঙ্গে যায়। ওখানে আমার আব্বা দাফন হয়। আমার দাদি চিৎকার করে কাঁদতেছিল। তো আব্বু মারা যাওয়ার পরে আমি সেই পরিবারে, আমি, আমার বউ এবং আমার দাদি আমরা একসাথে থাকতে শুরু করি। যেহেতু আমি রাইসাকে বিয়ে করছি, আমার দাদির সাথে রাইসা খুব ভালোভাবেই আছে, খুব ভালোভাবেই মিশে আছে। তখন মোটামুটি একটা ভালো ফ্যামিলির মতো চলতেছে। এইভাবে 5 মাস কেটে গেছে। আমার আম্মা তখন আমার নানার বাড়িতে। 5 মাস পরে আমার দাদি বলতেছে যে তোর বাবা তো মরেই গেল, আজকে 5 মাস অতিবাহিত হলো, তোর মা তো তোর বাবার মরা লাশটাও দেখতে আসলো না। তোর মা ওইখানে কেমন আছে, কিভাবে আছে তা তো জানি না, তুই গিয়ে তোর মাকে নিয়ে আয়। তা আমি তখন বললাম, আমি গেলে কি মা আসবে? দাদি বলে, তুই যা। পরে প্রায় আব্বু মারা যাওয়ার 6 মাস পর আমি তখন মাকে আনার জন্য আমার নানু বাড়িতে যাই। অনেকভাবে মাকে আসতে বলি, মা বলে আব্বু যেহেতু তালাক দিয়ে দিছে, উনি ওই পরিবারে আর যাবে না। আব্বু কিভাবে জানতে পারছে যে রাইসার বাবার সঙ্গে আমার আম্মার বিয়ে হয়েছে, এইসব কিছুই কিন্তু আমি জানি না। এইসব কোনো কিছু কিন্তু আব্বা আমাকে বলে যেতে পারে নাই। শুধু ওইটুকুই বলছে যে রাইসার এইভাবে পালায় গেছে, এবং এরপরে এখন কিভাবে আব্বা এটা জানছে ওইটা আমি জানিনি। আব্বাকে বলছে না, আব্বু অন্য কোনোভাবে জানছে। তো যাই হোক, এরপরে আম্মি তখন আসে না। পরে 2 দিন পরে রাইসা আমাকে নিয়ে গেছে, গিয়ে আম্মার হাতে পায়ে ধরে বলতেছে, আপনি চলেন, আপনি যেটা বলছেন বা আপনি যে কারণে চলে আসছেন, আমি আপনার মেয়েও আপনার ছেলে, আপনি চলেন। আম্মা জোরাজোরি করে আমার আম্মুকে রাইসা আমাদের ভাষায় আনছে। আনার পরে আম্মু ভালোভাবেই আমাদের সাথে ছিল, ভালোভাবেই ছিল। আম্মুর মাঝে কোনো সমস্যা দেখি নাই। কিন্তু আম্মু খুব রাগ করে থাকতো, মানে যেখানে বসতো ওইখানে রাগ করে থাকতো, মানে একটা গম্ভীর একটা মুড নিয়ে থাকতো। কারোর সাথে কথা বলতো না, প্রয়োজনের বাইরে কারোর সাথে কথা বলতো না। সারাক্ষণ কেমন যেন একটা অন্যরকম একটা মুড নিয়ে পড়ে থাকে। এবং এভাবে প্রায় মাস 2 মতো কেটে গেল। 2 মাস পরে আম্মা কই জানি চলে যায়, হঠাৎ করে কই জানি চলে যায়, গিয়ে 1 দিন 2 দিন আসে না, আবার 1-2 দিন পরে আসে। এবং এরকম করতে করতে আম্মা কেমন যেন একটু অলৌকিক ভাব পড়তে শুরু করে। মধ্যরাতে ঘুম থেকে উঠে জিকির আজকার করে, নামাজ কালাম পড়ে, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়ে বসে থাকে, ওখানে কান্নাকাটি করে। মানে অনেকেই বলতেছে আমার আব্বু মারা যাওয়াতে আমার আম্মু পাগল হয়ে গেছে। মানে আমার আব্বু মারা যাওয়াতে আম্মু পাগল হয়ে গেছে, বা আম্মুর ব্রেনে সমস্যা দেখা দিচ্ছে, এটাকে অনেকেই বলে। এভাবে মাস আরও কেটে গেল। হঠাৎ করে আলহামদুলিল্লাহ জানতে পারি রাইসা প্রেগনেন্ট, রাইসার ঘরে বাচ্চা আসছে।
তো যেদিন থেকে ও প্রেগনেন্ট হলো ওই দিন থেকে ওর শরীরের একটা সমস্যা দেখা দেয়। কোনোদিন শরীর ব্যথা, কোনোদিন জ্বর, কোনোদিন গা ব্যথা, মানে এক এক দিনের পরে এক একটা সমস্যা ওর দেখা দিচ্ছে। তো আমি ডাক্তার দেখাইতেছি, বড় বড় ডাক্তারের কাছে দেখাইতেছি, ডাক্তাররা তেমন কিছু ধরতে পারে না, কী সমস্যা হচ্ছে সেটাও আমি বুঝতে পারি না। আমার আম্মা রাইসাকে ওই সময় তো অনেক পছন্দ করতো, রাইসার সাথে একসাথে ঘুমাইতো, নিজের হাতে রাইসারে খাওয়াইতো। এভাবে প্রায় 3 মাসের মাথায় রাইসা মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। মানে বাচ্চা তখন পেটে 3 মাস পর, ও তখন মানে একেবারেই নিঃশ্বাস নিতে পারে না, মারা যাওয়ার মতো অবস্থা। এরকম অবস্থা দেখার পরে তখন আমার দাদি করলো কি, থেকে একটা কবিরাজের কাছে, আমার আম্মা কিন্তু আবার রাইসারে কোনো কবিরাজের কাছে নিতে দেয় না। কোনো কবিরাজের কাছে নিয়ে রওনা দিলে আমার আম্মা বাধা দেয় যে না, কবিরাজের কাছে নিতে হবে না। আমার মায়ের বাধাকে ওভারটেক করে আমার দাদি তখন রাইসাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। আমার দাদি একাই নিয়ে যায়। ওইখানে রাইসাকে দেখানোর পর আমার দাদি এসে আমাকে বলতেছে, সর্বনাশ হয়েছে রে বাবা, রাইসার তো কালো জাদু করা হয়েছে এবং সেটা তোর মা করছে। আমি বললাম, দাদি আপনি কি বলেন? আমার দাদি বলে, হ্যাঁ, কিন্তু বড় কথা হচ্ছে মেয়েটা লাস্ট স্টেপে চলে আসছে, এখন আর তারে বাঁচানো যাবে না। আমি বললাম, এটা কী ধরনের কথা বলেন, মা কেন এরকম কাজ করবে? আমার দাদি বলে, আমি জানি না কেন তোর মা এরকম নির্মম পাষাণের মতো এই কাজটা করলো। মারে যেয়ে বললাম, মা তুমি এই কাজটা কেন করলা? মা আমারে বলে শুধু একটা কথাই বললো যে এই মেয়ের জন্য আমি এই মেয়ের বাবার সাথে সংসার করতে পারি নাই, এই মেয়ের জন্য আমি এই মেয়ের বাবার সাথে সংসার করতে পারি নাই, এই মেয়ের জন্য আমি তোর বাবার সংসারে শেষ পর্যন্ত তালাকপ্রাপ্ত মহিলা হয়েছি, এই মেয়ের কারণে আমি তোর বাবাকে হারাইছি, এই মেয়ের কারণে আজ আমি একজন মানসিক প্রতিবন্ধী, এই মেয়ের কারণে আমার সন্তানের সাথে আমার সম্পর্ক আলাদা হয়ে গেছে, আমি এই মেয়েকে বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ বললাম, মা তুমি প্রতিটা জায়গায় রাইসার দোষ দিয়ে যাচ্ছ, রাইসার অপরাধটা কোথায়? রাইসা কি অন্যায় করেছে? রাইসার দোষটা কোথায় আমাকে বলো। আমার আম্মা বলে, ওর দোষ নাই, সব দোষ আমার ভাগ্যের। আমি বললাম, তো তোমার ভাগ্যের দোষ হলে পড়ে তুমি রাইসার নামে কেন কালো জাদু করবা? মা বলে, আমি কোনো কালো জাদু করি নাই। আমি বললাম, মা দাদি অলরেডি একটা কবিরাজের কাছে নিয়ে গেছে, সেই কবিরাজ তোমার নাম বলে দিছে। মা বলে, কবিরাজ ভুয়া হয়, কবিরাজ ভুয়া হয়, কবিরাজ ভুয়া কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমি কেন রাইসাকে তাবিজ করব? আমি রাইসারে কোনো তাবিজ করি নাই। আমি বললাম, দেখো মা তুমি এটা চরমভাবে ভুল করেছো, রাইসা তোমাকে অনেক পছন্দ করতো, বিশ্বাস করেন। এরপরও আমি গিয়ে রাইসাকে যখন বললাম যে রাইসা আমার আম্মা নাকি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, মৃত্যু শয্যায় শুয়ে থাকা আমার বউটা তখন বলতেছে যে না আমি এটা বিশ্বাস করি না, তোমার মা আমাকে অনেক ভালোবাসে, সে কখনো আমাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে না, তোমার মা তো শুধু তোমার মাই নয়, সে তো আমারও সৎ মা, একে তো আমার শাশুড়ি, তার উপর আমার সৎ মা। হ্যাঁ, মারে গিয়া বললাম, মা তুমি কাকে দিয়ে কালো জাদু করাচ্ছ বা কাকে দিয়ে করাইছো তুমি আমারে বলো। আমার আম্মা বলে, আমি কালো জাদু করিনি, আমি আর দাদি মিলে এবার রাইসাকে একটার পর একটা কবিরাজের বাড়িতে নিয়ে যাচ্ছি। বেশিরভাগ কবিরাজরাই বলে ওই লাস্ট স্টেপে আসছে, ওকে আর বাঁচানো যাবে না। তবে 2-1টা কবিরাজ আমাদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে, কিছু করতে পারি নাই। পেটে তখন সন্তান, দৌড়াদৌড়িও করতে পারি না। ডাক্তাররা বলে এরকম ছুটোছুটি করেন না, বাড়ির মধ্যে রাখেন। কবিরাজরা বলে বাঁচবে না, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না। আমার সন্তানটা ওর পেটে ছিল 9 মাস। 9 মাসের মাথায় একদিন রাতের বেলায় রাইসা মারা যায়। রাইসা মারা যাওয়ার পরে আমার আম্মা মিষ্টি কিনে পুরো গ্রামের মানুষকে মিষ্টি বিতরণ করতেছে। যেদিন সকালে রাইসা মারা গেছে, রাতে মারা গেছে, সকালে আমার আম্মা মিষ্টি বিতরণ করছে। মিষ্টি বিতরণ করে আমার আম্মা আমাদের বাড়ি থেকে চলে গেছে, আর আসে নাই। বিকেলবেলা রাইসার লাশ দাফন করলাম। রাইসার বাবা আসছে ঢাকা থেকে, উনি এর আগের দিন থেকেই আসছে আমাদের এখানে। উনি মারা গেল, দাফন করলাম আমার আব্বার সাথে। রাইসা তখন চলে গেল, রাইসার বাবা তখন চলে গেল। রাইসার বাবা একটা কথাই রাইসাকে বারবার বলছিল, তোরা মানা করছিলাম, তুই আমার মানা শুনিস নাই, এই সংসারে গেলে তুই কখনো সুখী হবি না। রাইসা মারা যাবার বৎসর খানেক পরে আমার দাদি মারা গেল। দাদির পরে একটা সময় মাও মারা গেছে। আমি এতগুলো কবরের পাশে একাই একটা মানুষ বসে আছি। এরপর অনেকেই বিয়ের কথা বলল, বিয়ে করো, সংসার করো, নতুন জীবনে যাও, কিন্তু আমাকে দিয়ে আর কোনো সংসার হবে না আমি বুঝে গেছি। আমি আর বিয়ে শাদী করিনি, এখন প্রায় জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছি, আর কখনো বিয়ে শাদী করবো না। সারাটা রাত সারাটা দিন আমার কবরের পাশেই কাটে। আমার বাবার যায় সয় সম্পত্তি আছে, ওইগুলো দিয়ে আমি ভালোই চলতেছি। গ্রামের মাটিতে হিমেল বাতাসে তাল গাছের নিচে বসে রাত জেগে
আপনার ভৌতিক গল্প, জেনারেল গল্প, সব ধরনের গল্পগুলো শুনি। শুধু একমাত্র আপনাকে পেয়ে মনে হয় আমি এখনও বেঁচে আছি, কারণ আপনার মাধ্যমে জানতে পারি যে পৃথিবীতে আমার মতো এরকম দুঃখী মানুষ আরও আছে। সেই দুঃখী মানুষের ভিড়ে আমিও একজন, হয়তো আল্লাহর কাছে মৃত্যুর জন্য অপেক্ষা করে যাচ্ছি। আমার গল্পটা আপনি রেকর্ড করবেন, আপনার কাছে আমার অনুরোধ রইল। আমি জানি কবরস্থানে আমার বউয়ের পেটের সন্তানটা হয়তো জন্ম হয়েছে, সে এখন সম্ভবত কবরেই বড় হয়েছে। আমি মৃত্যুর পরে কবরে গেলে আমার সন্তানটাকে আমি কোলে নিতে পারবো। তাই আপনার মাধ্যমে আল্লাহকে জানাতে চাই, আল্লাহ যেন খুব দ্রুতই আমার মৃত্যু দিয়ে দেয়, আমি যেন আমার সন্তানটাকে কোলে নিতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাস্তবতা অনেক কঠিন, এটা মেনে নেওয়াটা খুব কষ্টকর। সজীবের মা, আমি অনেক সময় সজীবকে সাব্বির বানায় ফেলছি, মানে সজীবের নামটা সময় সময় সাব্বির ব্যবহার করেছি, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু অন্য কারো গল্প রেকর্ড করতে গেলে একটু এরকম হয়, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাব্বিরের মৃত্যুটা, মানে সাব্বিরের মায়ের মৃত্যুটা, সেটা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ইমেলের মাধ্যমে যে আপনি আপনার মাকে মাটি দিতে গেছেন কেন? উনি বলে হ্যাঁ, আমি গিয়েছি, আমার মাকে আমি নিজ হাতে দাফন করেছি। তবে ওর মা মিষ্টি বিতরণ করে যাওয়ার পরে সাব্বিরা রাগ করে ওর মায়ের কাছে কখনোই যায় নাই। শুধু মৃত্যুর খবর যেদিন পেয়েছে সেদিন গিয়ে মায়ের কবর জিয়ারত, মানে মাকে দাফন করে এসেছে। এরপরও মাঝে মাঝে মায়ের কবরে যায়। আল্লাহ কেন যে মানুষের জীবন এরকম করে আমি বুঝি না। একটা মানুষ পুরো পরিবারটাকে ধ্বংস করে দিল। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে পরকীয়ার মতো খারাপ পৃথিবীতে আর কিছুই নেই। আল্লাহর গজব সরাসরি আসমান থেকে পড়ে যায়। এই জন্য প্রাপ্ত বয়স হলেই বিয়ে করে ফেলা উচিত, কারণ বিয়ে করলে মানুষের যৌবন হেফাজত থাকে, খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকে। কারো জীবনে এমন ঘটনা না ঘটুক এই বলে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছে, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আপনারা শুধু আমার সাবস্ক্রাইবারই নয়, আপনারা আমার পরিবারের সদস্য। তাই পরিবারের সদস্যদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমার মালয়েশিয়া লঙ্কার শেষ ব্লগটা দেখবেন। এখনই এটা এখানে বেশি উঠবে, এই জায়গায় ক্লিক করবেন, আপনারা এটা লোগো দেখতে পাবেন, ওখানে দেখতে পাবেন, ওখানে আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। কারণ ওই ভিডিওটা দেখলে এই গল্পের শেষ অংশটার সাথে আপনার একটা মিল আসবে, কারণ ওই ভিডিওটা আপনার আত্মার সঙ্গে প্রকৃতির একটা গভীর মিল করে দিবে, যা দেখে শান্তিতে নিবৃত্তে ঘুমাতে পারবেন। আজ এখানে বিদায়, ভিডিওটা দেখার অনুরোধ রইল, ব্লগিং ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।